স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল নলেজের কম্বিনেশন, জ্ঞান, বোধ, শিক্ষা, গুরু প্রদত্ত আশীর্বাদ, সন্তান, বিবাহ, জেনারেল এক্সপ্যানশন টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্টাল ফেজ, জেনারেল ডেভেলপমেন্টস, মাতা বা মাতৃস্থানীয় স্পর্শ তথা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে মিডিয়েটরি গুণ অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের যে গুণ, যেটা আমাদের কর্মজীবন যথা মধ্যম জীবন পর্যন্ত তার পর্যাপ্ত প্রভাব মূলত মেনটেন করে, তথা যাকে আমরা দেবগুরু বলে অভিহিত করে থাকি, সেই গুরুগ্রহ বৃহস্পতি আগামী 11 তারিখ সে তার মার্গী গতিতে পরিবর্তিত হতে চলেছে এবং মার্গী গতিতে সে অতিচার গতি নিয়ে, সেটা মে মাসের 26 তারিখের পর থেকে অতিচার গতি নেবে, নিয়ে সে জুন মাসের 2 তারিখ তার এক্সল্টেড স্টেট কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কর্কট রাশির যে সামগ্রিক দূরত্ব, সেই দূরত্ব বৃহস্পতি অত্যন্ত অতিচার গতিতে কভার করবে 146 দিনে। এই দূরত্বটি লাস্টের 3 ডিগ্রি 20 মিনিট, যেটা কর্কটের গন্ডাম স্টেট, মীন রাশির নবাংশ, অশ্লেষা নক্ষত্রের 4র্থ চরণ, এই অংশে তার গতি অত্যন্ত স্লো হয়ে যাবে বলে, না হলে পুরো দূরত্ব বৃহস্পতি 4 মাসের থেকে সামান্য সময় কভার করে নিত। অর্থাৎ এত অ্যাঙ্গুলার মোশনে বৃহস্পতি এখন থাকবে উইথ রেসপেক্ট টু দ্য মোশন অফ দ্য আর্থ। তার ফলে যে সামগ্রিক পরিবর্তন হবে, সেই সামগ্রিক পরিবর্তনের প্রথম পর্যায়ে, অর্থাৎ যতক্ষণ বৃহস্পতি তার তৃতীয়বারের জন্য এই মিথুন রাশিতে তার ফরওয়ার্ড মোশন অর্থাৎ ডাইরেক্ট মোশন সে সংগঠিত করবে, সেই নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের আমি একটু টাইমিংটা বলে দেব, তারপরে মূল আলোচনায় যাব, তারপরে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফল নিয়েও বলবার চেষ্টা করব। তো আলোচনা শুরুর প্রাককালে আপনাদের বলে দিই যে বৃহস্পতি বকরি ত্যাগ করবে আগামী 11ই মার্চ, অর্থাৎ প্রায় 119 দিন বকরি থাকার পরে সে বকরি ত্যাগ করবে 11ই মার্চ সকালবেলা 6টা 16 মিনিটে। যে ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি তার রেট্রো মোশনে নামবে সেটা হচ্ছে 20 ডিগ্রি 48 মিনিট 19 সেকেন্ডে এবং এটি মেষ রাশির নবাংশ। এরপর থেকে বৃহস্পতি স্লোলি এই ঘরে যে 3টে নবাংশ আছে, অর্থাৎ একটি মেষ রাশির নবাংশে বৃহস্পতি বর্তমানে দাঁড়িয়ে আছে মিথুনে, তারপরেরটি বৃষ 23 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40, আর লাস্ট বর্গোত্তম অবস্থা 26 ডিগ্রি 40 থেকে কর্কটে ঢোকা পর্যন্ত। সেই 3টের যে সময়সীমা আছে সেটি বৃহস্পতি প্রথমে 16 দিন অত্যন্ত প্রথম 8 দিন তার অলমোস্ট গতি নেই, আর তার পরবর্তী যে 8 দিন সেটি অত্যন্ত মন্থর গতি। এই দুটো মিলিয়ে বৃহস্পতির একটা স্ট্যাটিক মোশন থাকবে 11 তারিখ থেকে পরবর্তী 16 দিন 27 তারিখ পর্যন্ত। আমি দেখবেন প্রত্যেককেই এই সময়টা পর্যন্ত জেনারেলি আমি জাস্ট শনির কম্বাসন নিয়ে আলোচনা করেছি গতকাল বিকেল রাতের দিকে, তো সেই সময়েও বলেছি। তারপরে এর পূর্ববর্তীও বেশ কিছু ভিডিওতে আমি বলেছি যে কিভাবে তার প্রভাব বিস্তার করবে, কিন্তু সর্বক্ষেত্রেই আমি যে অংশটা নিয়ে মূলত বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে মার্চের 27 পর্যন্ত we are not at all having the state to be provided the better or the static prospect। এবার যাদের ছকের স্ট্রেংথ অত্যন্ত বেশি আছে, সেই সমাজের 5% মানুষ খুব ক্রিটিক্যাল সিচুয়েশানেও তার একটা পজিশন থাকে, আবার সমাজের যে 5% মানুষের ছকের ক্রেডেনশিয়াল খুব পুয়ার থাকে, তারা খুব ভালো সময়েও পুয়ার রেজাল্ট পায়। তো এটা তো তাদের কার্মিক ফল অনুসারে ছকের প্রকৃতি, এবং সবথেকে বেশি বোঝা যায় তাদের পাম রিড করলে।
সেই জন্য পামটা দেখা ইজ ভেরি এসেনশিয়াল, মানে কনকারেন্টলি দেখতে হয় আর কি। তো যাই হোক, প্রথম যে নবাংশ বৃহস্পতি মেষ থেকে বৃষের নবাংশে প্রবেশ করবে সেদিন হচ্ছে 21শে এপ্রিল, জাস্ট 20 থেকে 21শে এপ্রিল হবে রাত্রি 12:55 বৃহস্পতি 23°20' ক্রস করবে। তারপরে বৃহস্পতি কিন্তু আস্তে আস্তে ফরওয়ার্ড মোশন নিতে থাকবে, মোটামুটি 6.5-7 মিনিটের ওপরে গতিতে যাবে এবং সেখানে গিয়ে বৃষরাশির নবাংশ ত্যাগ করে মিথুনের নবাংশে, অর্থাৎ এই মিথুন রাশির যে লাস্ট নবম নবাংশ সেখানে প্রবেশ করবে 14ই মে দুপুরবেলা 12:25 26°40' যাবে এবং এটা বর্গোত্তম স্টেট। এখান থেকে বৃহস্পতি যে 2 তারিখ আলটিমেটলি কর্কটে প্রবেশ করবে 2/6/2026 সকালবেলা 6:31। এই সময় পর্যন্ত, মানে মোর অর লেস 19 দিন, এই সময় সে কর্কটের নবাংশে অবস্থান করবে, মিথুনের নবাংশে অবস্থান করবে। তারপরে কর্কট রাশিতে প্রবেশ করে প্রথম প্রায় 17 দিন বৃহস্পতি বর্গোত্তম থাকবে, সুতরাং সেটি পুনর্বসু নক্ষত্রের লাস্ট চরণ, সেটিও কর্কট রাশির নবাংশ, অর্থাৎ 2টো বর্গোত্তম স্টেট আছে, সেই হিসাবে থাকবে। যে কোনো বুধের ঘরের যে লাস্ট অংশ আছে সেটা এইভাবেই আর কি ডিফাইন করে সর্বক্ষেত্রে আর কি। তো বুধের যে 3টে এখানে আপনারা রুম দেখবেন, মানে 2টো যে রুম দেখবেন, 2টো রুমেই একই প্রকার পরিস্থিতি রয়েছে আর কি। তো যাই হোক, এবার আমরা মূল আলোচনায় আসি যে মার্গী হওয়ার ফলে কি কি জায়গায় ইফেক্ট দেবে। প্রথম কথা হচ্ছে এখানে 2টো ইফেক্ট, বকলমা বলো 4টে ইফেক্ট মূলত এখানে একসাথে কার্যকরী হবে। প্রথম হচ্ছে বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, তো তার ডিসপোজিটর হচ্ছে বুধ। যখন বকরি থেকে মার্গী হবে তখন মার্কারি রিমেইনস রেট্রো আপ টু 21 মার্চ। সেই সময় বৃহস্পতিও যে বিরাট কিছু ফল দেওয়ার মতো অবস্থায় থাকবে সেটা নয়, এটা জাস্ট আমি বলে দিলাম যে প্রথম 16 দিন ফল দেওয়ার মতো অবস্থায় থাকবে না। তো বুধও থাকবে না, বকরি আছে, কিন্তু বৃহস্পতি যে যার ঘরে স্যাটার্ন আছে এখন, সেই স্যাটার্ন কিন্তু উইল বি প্লেইং আ ভেরি ভাইটাল রোল এখানে, এবং সেই মানে রোল অফ ভাইটালিটিটা থাকবে কিন্তু প্রায় মে মাসের 3rd উইক পর্যন্ত, যেটা বৃহস্পতিকে রিগোরাস পজিটিভ ইফেক্ট দিতে থাকবে এবং যার ইফেক্টটা আমরা কিন্তু মকলমা এখানে পেতে থাকব। তার মানে এখানে যে কম্বাইন্ড ইফেক্টের কাজ হচ্ছে সেটা হচ্ছে গুরু নিজে তো মার্গী হচ্ছে, তার যে ডিসপোজিটর বুধ সেও মার্গী হতে চলেছে, বৃহস্পতি মার্গী হওয়ার 9.5 দিনের মাথায়। এবং বৃহস্পতির যে মূল ত্রিকোণ ব্যতি রেখে অপর একটি রুম আছে মীন রাশি, সেখানে শনি মার্গী এবং পজিটিভ মোশনে রয়েছে। কাম্বাসটা থাকবে, কিন্তু থাকলেও সে আমি বারবার বলেছি কম্বাসন এফেক্টটা কিন্তু এক ধরনের ভার্চুয়াল ইম্প্যাক্ট, যদি আপনার বেস হরোস্কোপে না থাকে। কোনো গ্রহই তো কম্বাস্ট হওয়া কার্যত সম্ভব নয়। শনি যদি দগ্ধই হয়ে যেত, তো শনির মধ্যে যে পরিমাণ বরফ আছে তা তো গলে যেত। প্রায় 200 কিলোমিটার মানে পেনিট্রেট করা যাবে না এরকম টাইপের বরফ আছে, এবং তার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে। তো সেখানে আরও অনেক গ্যাসীয় পদার্থ রয়েছে, তার ফলে টেম্পারেচার অনেক নিচের দিকে থাকবে। তো কম্বাস্ট হয়ে গেলে তো সেটা গলে যাবে, তো সেটা সম্ভব নয়। আমাদের মনে হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু আস, যে সে কম্বাস্ট হচ্ছে এবং কম্বাশনের ফলে তার ইম্প্যাক্ট যে দেবে সেটা আর কি আমরা পাই। সেটা আমি বলেছি, একবার শুধু রিকল করে দিচ্ছি, বেস হরোস্কোপে যদি কম্বাস্ট স্টেটে থাকে তাহলে দ্য ইম্প্যাক্ট will be over increased mode, otherwise not. তো এটা হচ্ছে জাস্ট আউটলেয়ারটা বললাম। তার মানে এখানে ইনক্লুডেড আছে কি
বৃহস্পতি নিজে আছে, বুধ আছে, শনি আছে, কিন্তু বৃহস্পতি থেকে মোটামুটি পঞ্চম নবম কম্বিনেশনে যে প্ল্যানেট রয়েছে বা সিউডো প্ল্যানেট রয়েছে সে হচ্ছে রাহু, যার সাথে 2 তারিখ পর্যন্ত, অন্তত 1 তারিখ 1 জুন পর্যন্ত অবশ্যই বৃহস্পতির একেবারে ডাইরেক্টলি দৃষ্টি আছে, নবম পঞ্চম দৃষ্টি আছে। তার ফলে এই রাহু যেটা করবে, উইল বি ক্রিয়েটিং লট অফ ইলিউশন। রাহু যেরকম প্রভূত সিউডো বা সেমি সিউডো টাইপের মেকানিক্যাল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গার ক্ষেত্র প্রস্তুত করে, রাহু কেতু সবসময় ক্ষেত্র প্রস্তুত করে, তাদের কিছু নির্মাণ করার ক্ষমতা নেই। সেই ক্ষেত্রটা বহু ক্ষেত্রে মানে সব ক্ষেত্রেই সেটা মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকেই হয়, সেটাতে লং রানে কখনো সন্তোষ দেয় না, সুখ দিতে পারে। সুখ আর সন্তোষ দুটো ভিন্নার্থক শব্দ। তো সেটা কিছু সুবিধা দিতে পারে, যেটাকে আমরা মেটেরিয়াল সুবিধা বলছি। রিমোট টিপলাম, কোনো যন্ত্র চালু হয়ে গেল বা বন্ধ করলাম, রিমোট দিয়ে কন্ট্রোল করলাম, দিস টাইপ অফ থিংস। কিন্তু আখেরে তার দ্বারা কিন্তু খুব একটা যে প্রোডাক্টিভ কিছু হয় সেটা নয়। তো এই ধরনের কিছু মেটেরিয়াল সুবিধা আমাদের দেয়, তো এটা 1 নম্বর। এবং সেই জায়গায় কিছুটা ডেভেলপমেন্ট দেবে, যেটা আমি ফার্দার বলছি কিভাবে দেবে। কিন্তু যেটা করবে সেটা হচ্ছে লট অফ ইলিউশনস টু বি ক্রিয়েটেড। কোনো গ্রহ যখন বকরি স্টেটে থাকে, আমি শুধু জাস্ট 1 লাইনে বলে দিই, সেই গ্রহের ন্যাচারাল চেষ্টা বল বেড়ে যায়। বৃহস্পতির আকার এবং আয়তন যেহেতু সব থেকে বড়, শনির ক্ষমতা সব থেকে বেশি গ্রহদের মধ্যে, রবি ইজ নট টেকেন টু বি আ প্ল্যানেট, ইটস আ নক্ষত্র। কিন্তু শনির ক্ষমতা বেশি থাকলেও বৃহস্পতির মধ্যে কতগুলো মেটেরিয়াল শক্তি অনেক বেশি আছে। যেহেতু আমরা কলিযুগে বসবাস করি বরাহকল্পে, সেহেতু মেটেরিয়াল আসপেক্টের আধিক্য এখানে বেশি আছে। স্পিরিচুয়াল যে ইম্প্যাক্ট আছে সেটা বোঝার জন্য যে অত্যন্ত ইন্টারনাল দৃষ্টি লাগে, সেই দৃষ্টি সম্পন্ন স্পিরিচুয়াল মানুষ কলিযুগের সংখ্যায় অনেক কম থাকবে, সেটাই নির্দেশ ঈশ্বরের। বা মাঝামাঝি লেভেলে থাকবে, বা মাঝামাঝির থেকে একটু কম থাকবে, কিন্তু পুরোপুরি বোঝার মতন মানুষ, সেই শ্রেষ্ঠ নরও আর কি, খুব কম থাকবে। তো তার ফলে সেই সংখ্যক মানুষকে যদি কিছুক্ষণের জন্য বাদ দেওয়া যায়, তাহলে অধিকাংশ মানুষই মেটেরিয়াল দৃষ্টির দিকেই বেশি নজর রাখে। ন্যাচারাল প্রশ্ন, আমার কখন ইকোনমিক গ্রোথ হবে, আমার কখন চাকরি, আমার কখন ব্যবসা, আমার কখন বিবাহ, সন্তান, মেটেরিয়াল প্রপার্টি, কখন বিদেশ যেতে পারবো বা বিদেশ থেকে বাড়ি ফিরতে পারবো, দিজ আর দ্য, কখন আমার শরীর খারাপ হবে না, এইরকম টাইপের প্রশ্নের মধ্যেই মানুষের প্রায় 98% প্রশ্ন সন্নিবিষ্ট থাকে। তো এক্ষেত্রে বৃহস্পতি ইজ প্লেয়িং আ কি রোল, কারণ এই প্রত্যেকটাই হচ্ছে টাইম বাউন্ড, কোনোটার মধ্যেই কোনো অনন্ত কোনো ব্যাপার নয়। সুতরাং এই টাইম বাউন্ড ফেজে বৃহস্পতি টাইম বাউন্ডের মধ্যে একটা পারপেচুয়াল ফল দেয়। যেরকম একটা মানুষের যদি অ্যাভারেজ কর্মক্ষম জীবন থাকে 55 বছরে, জীবনের প্রথম 15 বছর আর লাস্ট 10 বছর যদি ছেড়ে দিই 25 বছর, আর 80 বছরের অ্যাভারেজ মানুষের 55 বছর কর্মক্ষম জীবন, এই 55 বছরের মেজর যে প্রশ্ন থাকে সেগুলো এর মধ্যেই সন্নিবিষ্ট থাকে অধিকাংশ ক্ষেত্রে বলছি। তো এটার ক্ষেত্রে যে পারপেচুয়ালিটি, যে একটা মানুষ যদি চাকরি করে তো অন্তত 25-30 বছর তো করবে। এক্ষেত্রে বৃহস্পতি কী রোল প্লে করে, শনিও করে, কিন্তু বৃহস্পতি কী রোল প্লে করে? স্যাটিসফ্যাকশান বলে তো একটা বস্তু থাকে, মিনিমাম স্যাটিসফ্যাকশান। গরমে গরম কমানো যাবে না, কিন্তু গরম কমানোর কোনো যন্ত্র লাগিয়ে দিল ঘরে, তো সাময়িক একটা শান্তি দিল। সেই ধরনের শান্তি জুপিটার কিন্তু প্রোভাইড করে ইন কোলাবোরেশন উইথ আদার স্মল প্ল্যানেটস। তো বৃহস্পতির স্থানহানি করার আছে। বৃহস্পতি ইজ আ ভেরি হেফটি প্ল্যানেট। 1600খানা পৃথিবী 1600 বৃহস্পতির মধ্যে বিলীন হয়ে যেতে পারে। বৃহস্পতি এত বড় প্ল্যানেট, এত জাইগ্যান্টিক প্ল্যানেট সাইজে, এবং ডিমের কুসুমের মতো, তার উপরে এখনও লার্ভা স্রোত যাচ্ছে। তার ফলে তার যে ম্যাগনেটিক ফোর্স, তার যে অ্যাট্রাকশান, সেই লেভেলও অত্যন্ত হাই, কারণ ও ভীষণ গুরু, ভারী, অনেক ভারী মেটাল ওর মধ্যে রয়েছে।
সব কিছু মিলিয়ে ওর আকর্ষণ শক্তি বা আমাদের ওপরে যে প্রভাব বেশিই হবে, কারণ সে গুরু হিসাবে ট্রিট করছি। মায়ের ঘরে এসে সে তুঙ্গ হয়, তো অবভিয়াসলি তার মধ্যে মাতৃকারক প্রবণতা বা মায়ের মতন আবেশ বা তার মতন প্রারম্ভিক শিক্ষা দেওয়ার ক্ষমতা বা আমাদের পথ নির্দেশ করার ক্ষমতা বা আমাদের গুণগত যে পেডিগ্রি আছে তা নির্মাণ করার ক্ষমতা বৃহস্পতির মধ্যে অত্যন্ত বেশি থাকে। মানে আমাদের ব্রহ্মচর্য এবং গার্হস্থ্য জীবনের একটা বড় পোর্শন বৃহস্পতি দ্বারা আবৃত থাকে। এবার এই বৃহস্পতি যখন বকরি হয়ে যায় মানে কি, সে তার নিজস্ব কক্ষপথের মধ্যে পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে কাছাকাছি চলে আসে। তার ফলে তাকে অনেকটা স্লো লাগে এবং কিছু আপেক্ষিক গতির জন্য একটা সময় মনে হয় সে পৃথিবীর সাপেক্ষে পেছন দিকে যাচ্ছে। তো সেটা বকরি গতি, সেটা কাছাকাছি না আসলে হবে না। আমি গত 4 বছর ধরে আপনাদের বলছি কোনোদিন এঁকে দেখাবো, কিন্তু সেই সুযোগ এখনো আসেনি। তো দেখালে ব্যাপারটা বুঝতে পারবে, অতিরিক্ত সোজা জিনিস এটা। দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, সেভাবে লিনিয়ার চিন্তা করে দিই যে একটার গতি কম একটার গতি বেশি। তো বেশি গতিওয়ালা ট্রেন থেকে কম গতিওয়ালা ট্রেনকে দেখলে মনে হবে পেছন দিকে চলে যাচ্ছে, আর ঠিক উল্টো কম গতিওয়ালা ট্রেন থেকে বেশি গতিওয়ালা ট্রেনের দিকে তাকালে মনে হবে সামনের দিকে চলে যাচ্ছে। দুজনের ডিফারেন্স অফ ভেলোসিটি যা আছে সেটা তখন মনে হবে একে অপরের মধ্যে বিভাজন হয়ে যাওয়ার যে গতিটা আছে সেটাই দেবে। এটা লিনিয়ারের ক্ষেত্রে বললাম, এটাই যখন মোটামুটি সার্কুলার বা সেমি সার্কুলার মোশন হবে বা ইলেকট্রিক্যাল মোশন হবে, তখন মোর অর লেস একটু ডিফারেন্ট হলে কাছাকাছি হবে বোঝানোর জন্য। তো এরকম একটা স্টেট তৈরি হয়, এটা কাছাকাছি না আসলে হয় না, তার কক্ষপথের মধ্যে। তো কাছাকাছি আসলে তার চেষ্টা বল বেড়ে যায়, চেষ্টা বল বেড়ে যায় মানে তার প্রভাব দেওয়ার ক্ষমতা বাড়ে। ফলে আমরা যখন বৃহস্পতির প্রাথমিক অবস্থায় যে ফরওয়ার্ড মোশন থাকে, সেই ফরওয়ার্ড মোশনে যে সমস্ত কার্যকরিতার সাথে আপনার ছকে প্ল্যানেট যেভাবে যুক্ত থাকবে, যে কাজগুলো আমাদের রেস্ট রয়ে যায়, যেগুলো আমরা করে উঠতে পারি না 1 বছরের মোটামুটি তো একটা গোচর, যেই বকরি গতিতে বৃহস্পতি সেই বেশ কিছু জায়গায় আমাদের দ্বিতীয়বার চান্স দেয়, সাবজেক্ট টু দ্য কন্ডিশন অফ দি স্ট্রেংথ অফ ইউর হরোস্কোপ অ্যান্ড প্রারব্ধ। শনিও দেয়, তাই যে কোনো প্ল্যানেট বকরিতে দেয়, মঙ্গল দেয়, এদের তিনজনেরটা খুব ভালোভাবে বোঝা যায়, বৃহস্পতিরটা তো বেশ সহজেই বোঝা যায়। এবার মার্গী হওয়ার পরে আস্তে আস্তে বৃহস্পতি পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে নিজের কক্ষপথের মধ্যে আবার সে দূরে যেতে থাকে, তার নর্মাল মোশন অনুভূত হয়। তার ফলে তার সামগ্রিক যে অতিরিক্ত বল বৃহস্পতির পৃথিবীর ওপরে মানে আমাদের মানুষের ওপরে, যাদের কনসেন্স বেশি আছে, পড়ছে তো সবার ওপরেই জীবজগৎ, সেটা বেড়ে যায় অনেক বেশি। তো সেটা যখন কমে যায়, সেটা কমে যায় মানে সেটা জেনারেল নর্মাল হয়ে থাকে। গরমকালে যেরকম সূর্য তাপ বেড়ে যায়, তো আস্তে আস্তে পুজোর পর থেকে আবার তাপ ব্যালেন্স হতে থাকে। আমাদের পৃথিবী নিজের কক্ষের উপরে, তার মুভমেন্টের উপরে ডিপেন্ড করে কতটা কৌণিক হেলে আছে। সূর্যের দিকে উপর অংশ বেশি হেলে থাকলে সেদিকে গরম, নিচের অংশে ঠান্ডা, ভাইসি ভার্সা। ঠিক সেরকম এই ব্যালেন্স স্টেটটা আমাদের জীবনে বৃহস্পতি এই মার্গী গতিতেই দেবে, সে বকরি গতিতে দেবে না। বকরি গতিতে তার যেরকম কিছু গুণ বেড়ে যাবে, সেরকম তার কিছু ওভার অ্যাক্টিভেশনও বেড়ে যাবে। আমি অনেকবার মাস্টারমশাই দিয়ে উদাহরণ দিয়ে বলেছিলাম যে মাস্টারমশাই যখন তার নির্দিষ্ট চেয়ারে বসে 40টা ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছেন, তাদের দেখছে, তখন একটা ইকুইলিব্রিয়াম আছে। কিন্তু তিনি যদি হেঁটে হেঁটে কোনো স্টুডেন্টের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, সেই স্টুডেন্টের যদি স্নায়ুশক্তি অত্যন্ত প্রবল না হয়, সে কিন্তু মাস্টারমশাই কাছে এসে দেখে তার মধ্যে কিছু নর্মালি তার অ্যাবনর্মালিটি কিছু তৈরি হতে পারে, সে ফাম্বল করে দিতে পারে, ভয় পেতে পারে, হয়তো ভাবছে তিনি তাকেই দেখছেন, এরকম ধরনের কিছু উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। এবং এবার দেখুন, যখন সে সামনে আসছে, পেছনের দিকে যে 2-3টে সারির টেবিলের যে স্টুডেন্ট, তাদের কিন্তু তার পেছন দিকে কিছু দেখতে পাচ্ছে না। সেক্ষেত্রে তারা যদি কখনো নকল করার মতন মানসিকতায় থাকে, সেই জায়গাটাতেও তারা কিন্তু উপভোগ করতে পারে। এই জন্য কাছে আসলে যেরকম কিছু গুণ থাকে, তার সাথে কিছু অবগুণও তৈরি হয়। সেই অবগুণের অবস্থার মধ্যে দিয়ে বর্তমানে আমরা আছি, গুণের মধ্যে দিয়েও আছি, দুটোই কনকারেন্টলি প্লে করছে আমাদের উপরে। তো সেই পরিস্থিতিতে বৃহস্পতি যখন ডাইরেক্ট মোশন নেবে, তার মধ্যে সব জায়গাটায় আবার মাস্টারমশাই যখন আমার নিজের সিটে গিয়ে বসবে, তখন কিন্তু
যদি কোনো ছাত্রছাত্রীর মধ্যে নকল করার প্রবণতাও থাকে, সেও কিন্তু ভাববে যে যদি দেখে ফেলেও দূর থেকে, তাহলেও আমার এবছরের মতন পরীক্ষা দেওয়া আর হবে না এবং প্রমোশনও হবে না। আর যারা নর্মাল দিচ্ছে তারা তো নিশ্চিন্তেই দিতে পারবে। তো সেটাকে বলা হয় নর্মাল স্টেট। এই নর্মাল স্টেটে জুপিটার ইজ গোয়িং টু বি অ্যাপিয়ার্ড আর কি কয়েকদিনের মধ্যে। কবের মধ্যে? আমি বলেছি যেদিন ডাইরেক্ট হবে তারপরে 16 দিন পর থেকে সিচুয়েশন খুব স্লোলি পরবর্তী 1 মাসের মধ্যে অবস্থা নিয়ে নেবে। এই অবস্থাতে ইম্প্যাক্ট কী কী জায়গায় দেবে, বৃহস্পতি যে অংশগুলোকে মুখ্যত দেখে সেই অংশগুলোকেই সে এখন দেখার চেষ্টা করবে। প্রথম যে অংশে কাজ করবে সেটি হচ্ছে জেনারেল নলেজ, অর্থাৎ জ্ঞান, এক্সটেন্ডেড নলেজ, স্পেশালি দ্য মেটেরিয়াল নলেজ, ইনস্টিটিউশনাল নলেজ, এবং সেটা বর্তমান সাপেক্ষের বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে বিদ্যা আমাদের প্রদান করা হয় এবং তার যে এক্সারসাইজ, যেটা বকরি অবস্থায় বেশ স্লো থাকে, সেই এক্সারসাইজ অফ নলেজ এ সময় যথেষ্ট বেশি হবে এবং তার স্প্রেডিংও বেশি হবে। অর্থাৎ জ্ঞান, বোধ, শিক্ষা, মিনিমাম লেভেল অফ, একটা মাঝারি লেভেল অফ নৈতিকতা এবং এই সমস্ত বিদ্যাকে অ্যাপ্লাই করে সমাজের যে সমস্ত প্রতিষ্ঠানকে কার্যকরী করা যায়, মূলত প্রায় সব প্রতিষ্ঠানই নলেজের উপর বেস করেই দাঁড়িয়ে থাকে। তার একটা হার্ডওয়্যার পার্ট থাকে, তার একটা সফটওয়্যার পার্ট থাকে। সফটওয়্যার পার্টটা জ্ঞান, সেটা হার্ডওয়্যারের মাধ্যমে তার প্রোডাকশনের সাথে যুক্ত থাকে। তো এই পুরো ব্যাপারটার মধ্যে একটা স্বাভাবিক গতিশীলতা প্রদান করবার বৃহস্পতি চেষ্টা করবে। সমস্ত প্রকার প্রপার নলেজ রিলেটেড পারফেক্ট ডিসিশন, অর্থাৎ যে সিদ্ধান্তহীনতা গত 4 মাস ধরে আমাদের বদ্ধ করে রেখেছিল, ইনস্টেড অফ হ্যাভিং ইমেন্স নলেজ, কিন্তু আমরা শিক্ষা বা জ্ঞানটাকে কোথায় এক্সারসাইজ করতে হবে সেই জায়গায় যে ডিলেমা তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে এবার ক্লিয়ারিটির দিকে যেতে শুরু করবে। আইডিয়াস আর টু বি স্প্রেড এবং সোসাইটির পক্ষে যেটা অত্যন্ত পজিটিভ দিক, এবং বর্তমান সময়ের যে একটা অত্যন্ত খুব নেগেটিভ এবং বন্ধা সময় চলছে, স্পেশালি যুদ্ধকালীন যে সিচুয়েশান রয়েছে আমাদের মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টের জায়গায় এবং পৃথিবীর বেশ কিছু ছোটোখাটো আরও জায়গাতে, মুখ্যত যেখানে, তো সেটা যেহেতু আমাদের শক্তি প্রোডাকশানের ক্ষেত্রে পৃথিবীর যে মেজর জায়গা, তার সেটার উপরই মুখ্যত ডিপেন্ড করে থাকে। তার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়া তার সাথে খুব রিলেটেড থাকে এবং এই সময় সেটা হবে, সেটা পূর্বতন এফেক্টও ছিল। সেটা যদি যুদ্ধ না হয়ে হতো তাহলে সেটা অন্যভাবে হতো, বিভিন্ন স্যাংশন হয়ে হতো, বিভিন্ন কর্ডন্ড হয়ে হতো, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের প্রপারলি আদান প্রদান না হয়ে হতো, কিন্তু ফল এটাই দিত। এবার সেটা নির্দিষ্ট দেশের যে নির্মাণ, সেখানকার মান্ডেন, সেখানকার মানুষের যে জেনারেল হরোস্কোপ, তার সাথে যুক্ত থাকা সব কিছুর বিনিময়ে সেই ফল মানে প্রদান করা হয় বিভিন্ন দেবদেবীর দ্বারা। তো সেটাই আর কি প্রদান করা হচ্ছে বর্তমানে, যেখানে যেখানে এই জাতীয় সমস্যা আর কি তৈরি হচ্ছে। কিন্তু সেটা থেকে আমরা বেরিয়ে যাব, এই মাসের এন্ডের দিকের মধ্যেই আমরা বেরিয়ে যাব। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এডুকেশন, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, টিচিং, জেনারেল সেলস অ্যান্ড মার্কেটিং, বিভিন্ন ট্রাভেলিং রিলেটেড যে সমস্ত কাজকর্ম আছে, সেটা ব্যক্তিগত স্তরে কোনো মানুষ কোথাও ট্রাভেল করছেন বা ব্যক্তিগত না থেকেও হতে পারেন, তার কোনো এজেন্সি আছে, তার কোনো হোটেল ইন্ডাস্ট্রি আছে, কোনো ভেহিকেল ইন্ডাস্ট্রি আছে, সেগুলোর মাধ্যমেও তিনি যে ব্যবসা বাণিজ্য করছেন আর কি, সেগুলোর কিন্তু যথেষ্ট বেটার স্পিড নেওয়ার মতন সিচুয়েশানে থাকবে। ফ্লো অফ মানি টু বি কন্টিনিউইং,
যতটা সম্ভব এ সময় এথিক্স, এডুকেশন উইথ ডিপ নলেজ অ্যান্ড উইজডম সেখানে থাকবে। এবং বৃহস্পতি মানে যেটাকে রিপ্রেজেন্ট করে মূলত, এবং বুধ মূলত যে অংশটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে স্বল্প মেধা। মেধার একদম প্রারম্ভিক সেকশনটা বুধ করে, এবং মধ্যবর্তী মেধার কিছু অংশটা বৃহস্পতি, এবং মেধার যে কম্প্রিহেন্সিভ পোর্শন সেটা কিন্তু মূলত শনি সবসময় রিপ্রেজেন্ট করে, কারণ তার একটা লং টার্ম ইম্প্যাক্ট থাকে। সেটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেটা হচ্ছে ধরুন গুটেনবার্গের ছাপাখানা, সেটা কবে তৈরি হয়েছিল, আর বর্তমান যুগে ধরুন আমরা কম্পিউটারে প্রিন্ট করছি, বাট দ্য কনসেপশন বা নোশন সেই তৎকালীন সময় থেকে কিন্তু এসছে। প্রিন্ট করা যেতে পারে কিছুতে। তো আমি এই জিনিসটা বলছি যে উইজডম সেটা কিন্তু তোলা থাকে সবসময়, সেটার শুধু কিছু কসমেটিক চেঞ্জেস হয়, সেটা আরও শর্ট হয়, আধুনিক হয়, দ্রুত হয়। বা এখন ধরুন আমরা কাউকে একটা মেল করছি, 1 সেকেন্ডে সেখানে চলে গেল, সেটা প্রিন্ট আউট বার করে দিল। কত সুবিধা! একটি বই ছাপিয়ে সেখানে ডাকের মাধ্যমে পাঠাতে হতো, সেটা কয়েক মাস লেগে যেতে পারত। সেই ধরনের সমস্যাগুলো এখন নেই। কিন্তু বেসিক কনসেপশন জুপিটার বা স্যাটার্নের সবসময় এক থাকে। তো সেই উইজডমটা কিন্তু এখানে তার যে এক্সারসাইজেবল পোর্শন আছে, সে বুধের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি এবং বুধ সবসময় সমসপ্তম চতুর্থ দশম কম্বিনেশনে আছে এবং নিজেরাও একে অপরের কেন্দ্রে অবস্থান করে, সুতরাং কার্যগত অপারেটিং টুলস হিসাবে বুধ এবং বৃহস্পতি নিজেরই কার্যক্ষেত্রে বেশি অ্যাক্টিভ রোল প্লে করে। তো সেই কারণে এক্ষেত্রে কিন্তু বুধের যে ধরুন স্বল্প মেধাকে দর্শায়, তা সম্মিলিতভাবে কিন্তু বেটার অবস্থান করবে। এবং যেহেতু সমসপ্তমে অবস্থান করছে, নিজের মূল ত্রিকোণ থেকে বৃহস্পতি নিজের 7th হাউসে এবং সেটি বুধের ঘরে রয়েছে, তো সামগ্রিকভাবে বিষয়কে সোশ্যালি অ্যাপ্লিকেবল এবং গ্রহণযোগ্য করে তোলে এক্ষেত্রে, এবং প্র্যাকটিক্যাল এবং অনেকটা আইডিয়ালিস্টিক করে তুলতে পারে। মানে সবার ক্ষেত্রে বিষয়গুলো অ্যাপ্রোচেবল হয়। আমি উদাহরণ দিয়ে বলছি যে কেউ মনে করুন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন, তিনি হয়তো দেখা যেতে পারে সেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার মতন ক্ষমতা নেই, তার হয়তো তার বাড়ির বা আমাদের দেশের মধ্যেই কোনো একটা জায়গায় তার কোনো হয়তো একটা প্রতিষ্ঠান আছে যেখানে সে আউটসোর্স করে তার শিক্ষা এখানে সে একই মানের সে এখানে বটন যোগ্য করে তুলেছে। তো সেই ছাত্রছাত্রীটি কিন্তু সেখানে গিয়ে মোরাললেস একই রকম অ্যাম্বিয়েন্সে একটা পড়াশোনা করতে পারে। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি অ্যাক্সেসেবল হতে শুরু করবে, এবং সেটা কিন্তু বৃহস্পতি স্ট্যাটিক হয়েছে আমাদের 2 তারিখ থেকেই কম বেশি ফল দেওয়া শুরু করে দিয়েছে। যে বিভিন্ন দেশের মধ্যে, অন্তত যদি আমাদের দেশের সাপেক্ষে বলি, আমাদের দেশের যে শিক্ষা, বিদ্যা, টেকনোলজি, দর্শন, ফিলোসফি, যে কোনো উদ্ভাবনের পেছনে দর্শন মূলত প্রধান কাজ করে। এই জায়গাটাকে অনেক বেশি সমাজের পক্ষে বা সোসাইটি বা পুরো বিশ্বের সাপেক্ষে একটা বেশ ভ্যালুয়েবল জায়গাতে দাঁড় করানোর জন্য এই সময় সব থেকে আইডিয়াল টাইম, এবং যেটা জ্ঞানের সঙ্গে সহজে কমিউনিকেশনকেও সে খুব সহজলভ্য করে। ফলে যে সোশ্যাল কোঅর্ডিনেশন বিভিন্ন মানুষে দেশে মানে দেশ তো বলে কিছু হয় না, মানুষে কোঅর্ডিনেশন, সেটা কিন্তু অনেক বেটার সহজলভ্য করে তোলে আর কি। বিভিন্ন প্রকার ডিজিটাল কমিউনিকেশন, বিভিন্ন প্রকার ডেটাবেস কমিউনিকেশন, এই ধরনের কমিউনিকেশন, বা ধরুন বিভিন্ন প্রকার জুডিশিয়াস কমিউনিকেশন, সেগুলোও কিন্তু অনেক বেটার হয়। মনে করুন যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে একই ধরনের একটি বিষয়ের ওপর রিসার্চ চলছে, ভারতেও চলছে, অন্যান্য দেশেও চলছে। তো বিভিন্ন স্তরের বিজ্ঞানীদের মধ্যে যে স্বাভাবিক আদান প্রদান, কে কতটা তার জায়গায় এগোলো, সেই ডেটা শেয়ারিং, এই ধরনের বিষয়গুলো, অবশ্যই এগুলো একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরই হয়, যেগুলো যদি কোনো বৃহৎ বিষয় হয়। তো সেই ধরনের বৃহস্পতি শনি মানে সেটা সবসময়
সমাজের একটা কম্প্রিহেন্সিভ পোর্শনকে নিয়েই কাজ করে। সুতরাং সেক্ষেত্রে সেখানের একটা বড় পার্টিসিপেশন না হলে সেই ধরনের কাজকে কোনোদিন বাস্তবে রূপান্তরযোগ্য করা তোলে না, যায় না। সেই ধরনের কাজ কিন্তু এ সময় যথেষ্ট বেটার হবে। প্রপার এবং যেটা অ্যাকচুয়াল এডুকেশন, মার্কেটিং, বিভিন্ন প্রকার ব্রডকাস্ট, কমিউনিকেশন, পডকাস্ট, তার সাথে ধরুন বিভিন্ন রিল, ছোট সিনেমা, মুভি, লেখা, তার মাধ্যমে মানুষ যে আরেকজন মানুষ, সমাজ, সভ্যতার সাথে যে কমিউনিকেট করে, সেখানে কিন্তু যথেষ্ট এনহ্যান্সমেন্ট এ সময় লক্ষ্য করা যাবে। এবং তার সাথে পাওয়ার, স্কিল অ্যান্ড এফিসিয়েন্সি লেভেলও কিন্তু যথেষ্ট রেইজ করবে। মানুষ নতুন নলেজকে গ্রহণ করতে উৎসাহী থাকবে এবং যেখানে নতুন নিউ টুলস অফ মেকানিজম সেটা কিন্তু তৈরি হবে। বৃহস্পতির স্লো মোশনের আগে মোটামুটি অক্টোবর মাসের শুরুর দিকের মধ্যে আপনারা দেখতে পাবেন, যেহেতু এর মধ্যে শনি প্রায় 7টা নবাংশ চলে যাবে আমাদের মীন রাশিতে, সুতরাং সে কম্প্রিহেন্সিভ পোর্শনের একটা বড় পোর্শনই চলে যাচ্ছে। তার ফলে সমাজের পক্ষে এটা কিন্তু যথেষ্ট রূপান্তরযোগ্য সময়। ইট ইজ আ ট্রান্সফরমেটিভ টাইম ফর দ্য সোসাইটি ফ্রম দ্য ওল্ড এরা টু নিউ এরা। সেটার কিন্তু বিগিনিং হয়ে গেছে 2023 সাল থেকে, 2023 থেকে, এবং সেটা আমি বলেছি আপনাদের চলবে 2032 সাল পর্যন্ত এবং সেটা কন্টিনিউ থাকবে। আচ্ছা, নাম্বার 4 যেটা করবে, যে লার্জ যে সমস্ত বা হেভি বলা যেতে পারে জাইগ্যান্টিক এন্টারপ্রিনারশিপ বিভিন্ন রকম, যেগুলো সিস্টেম বা প্রোডাকশন একদম নতুন মেকানিজমের সাথে যুক্ত, সেই ধরনের, এবং এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন যান্ত্রিক যে উন্নতি, মেকানিক্যাল ডেভেলপমেন্ট যেটাকে বলা যায়, সেই ধরনের ডেভেলপমেন্টকে কিন্তু বেটার শো করছে এ ধরনের, এবং কর্মক্ষেত্রে এবং ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রসার দেবে। বর্তমান যুগে আমার এই অনুষ্ঠান কবে হচ্ছে আমি চেষ্টা করছি যাতে 11-র আগে হয়, কিন্তু যখনই হবে না কেন বহু মানুষ, বিশেষত যাদের এই সময় কোনোভাবে লে অফের মধ্যে আছে বা কোনোভাবে ধরুন তাকে পারফরমেন্স ইনক্রিজের ক্ষেত্রে, তারা হয়তো শুনে আমাকে বিরূপ মন্তব্য করতে পারেন, কিন্তু বিরূপ মন্তব্য আপনারা যাই করবেন সেটা ম্যাক্সিমাম এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত করবেন। এটা হচ্ছে সবথেকে ওয়ার্স্ট ক্ষেত্রে। তার মধ্যে বর্তমান যে সিচুয়েশান তার কিন্তু 65% জায়গায় আপনি পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পাবেন এবং সেটা আপনার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারাই দেখতে পাবেন। সুতরাং সেটা অবশ্যই বেটার। এই সমস্ত যে ব্যাপক নলেজের যে সোর্স, যে কোনো জায়গায় যে কোনো কিছুতে, ভগবান পর্যন্ত বলেছেন যে মানে ভক্তিযোগ, যদি কারোর ভক্তিযোগ ইজ দ্য এক্সট্রিম যোগ, কিন্তু জ্ঞান যোগকেও কিন্তু তিনি প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন। কারণ নলেজ আলটিমেটলি মানুষকে একটা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে সে বোথ স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল দিকে নিজের লাইফকে টার্ন করাতে পারে। এক্ষেত্রে যেহেতু আমরা মূলত মেটেরিয়াল লাইফের কথা বলছি, সুতরাং সেদিক থেকে বলছি, এই যে একটা ব্যাপক জ্ঞানের স্রোত, যে বিম অফ দ্য নলেজ, সেটা কিন্তু রাহু দ্বারা দৃষ্ট থাকবে। এবং বৃহস্পতি যেখানে ট্রাভেল করবে তার বিপরীত দিকে 3rd-এ কেতু থাকবে, অর্থাৎ তার কনভিকশন লেভেলে কিন্তু বা তার কমিউনিকেশন লেভেলে কেতু রয়েছে সিংহের ঘরে, এবং সেও মার্চ মাসের একদম শেষের দিকে 28-29 তারিখ তার নক্ষত্র পরিবর্তন করবে, সে নিজের নক্ষত্রে আসবে। তো সেটা বৃহস্পতির পক্ষে অবশ্যই কিছুটা লাভদায়ী নক্ষত্র পরিবর্তন করার পরে, কিন্তু ইট অলওয়েজ ক্রিয়েটস টু সাম এক্সটেন্ট কনফিউশন। অর্থাৎ যে খুব শুরু থেকে বিষয়টির সাথে লেগে না রয়েছে, হঠাৎ করে এতগুলো অ্যাম্পেল অপরচুনিটি আসলে সে কিন্তু ঘাবড়ে যেতে পারে বা বিষয়টিকে বিশ্বাসযোগ্য নাও করতে পারে। ফলে যেটাই হোক না কেন সেটা সামগ্রিক সিস্টেমটাকে ডিলে করে দিতে পারে, যেটা রাহু এ সময় করবে। তো লট অফ কনফিউশন অ্যান্ড ইলিউশনস
আর টু বি ক্রিয়েটেড। এবং রাহু প্রচুর লোক দেখানো, যেটা রাহুর বেসিক একটা নেচার থাকে, লোক দেখানো, যেটাতে মানে প্লেইং টু দ্য গ্যালারি, এই ধরনের কাজ রাহু খুব পছন্দ করে করতে। তো সেই ধরনের কাজ বা খুব উচ্চমার্গের গুরু থাকেন, তিনি যে কথা বলেন সেই কথা সাধারণ মানুষের কাছে বোধগম্য হয় না, বিষয়টি একই হয়, তাহলে সেটা বোঝা যায় না, তার ফলে সেটা অ্যাপ্লিকেশনযোগ্যও হয় না। তো সেই ধরনের পরিস্থিতি তৈরি করে। কিন্তু তার মধ্যেও রাহু যেটা পজিটিভ করতে পারবে এক্ষেত্রে, সেটা হচ্ছে ইনভেনশন, টেকনোলজিক্যাল গ্রোথ, বিপরীত কালচারের মধ্যে এক ধরনের বলতে পারেন একটা যোগাযোগ বা একে অপরকে ভালো করে জানা, একে অপরের অতীত সম্পর্কে বেটার জানা এবং সমৃদ্ধ হওয়া, সেই ধরনের পজিটিভ মানসিকতাও কিন্তু এ সময় তৈরি করবে। এবং বিভিন্ন বিভিন্ন ডিস্টরশন বা ডিসইনফরমেশন বা ম্যানাফিক কানেকশন দ্বারা এই গ্রোথকে কিন্তু রাহু যে নেগেটিভ ফরমেশন তৈরি করবে, সেই নেগেটিভ ফরমেশন বৃহস্পতি যেহেতু ডে বাই ডে মোশন নেবে এবং 6 মিনিটের ওপর গতি চলে গেলে বৃহস্পতির বেশ পজিটিভ ইনফ্লুয়েন্স তৈরি হয়ে যাবে। সুতরাং সে কিন্তু ওই নেগেটিভগুলোকে, যেরকম আমরা লোহার স্ক্র্যাপকে সেটাকে বহু মানুষ ধরুন কালেক্ট করে সেটাকে দিয়ে নতুন কিছু তৈরি করা হয়, এই রকম ধরনের রাহুর যে গুণ আছে, নেগেটিভ গুণ, সেটাকে পজিটিভ আকারে ইউটিলাইজ করা, সেই ধরনের কাজ করে সমাজে কিন্তু জুপিটার নজির সৃষ্টি করার জায়গায় থাকবে। কারণ রাহুকে যদি কেউ একমাত্র কন্ট্রোল করতে পারে, কেতুকে যদি কেউ পারে, তবে সেটা একমাত্র বৃহস্পতি পারে। বৃহস্পতির ক্ষয় এতে অবশ্যই হয়, কিন্তু বৃহস্পতি পারে, অন্য কোনো প্ল্যানেটের মধ্যে সেই ক্ষমতা নেই। অন্য কোনো প্ল্যানেট তার দ্বারা হয় মানে আনস্যাক্রেড হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অথবা সে নন ফাংশনেবল মোডে চলে যায়, অথবা সে অ্যাবনর্মাল ফাংশন করে, অর্থাৎ রাহুর প্রভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে যায়। বৃহস্পতি কিন্তু তার ইয়ার্ডস্টিক এখানে বহন রাখতে পারে, মানে এখানে পজিটিভ থাকে। আচ্ছা, কিন্তু বিভিন্ন প্রকার যে নতুন যে সমস্ত আমাদের বিদ্যে আসছে, যেরকম দেখবেন যুদ্ধক্ষেত্রে যারা একটু খুব নেগেটিভ উদাহরণ দিচ্ছি, কিন্তু বললাম না যে নেগেটিভ থেকেও কিছু জিনিস শেখা যায় যদি সেখানে, সেটা হচ্ছে দেখবেন এই বিভিন্ন ড্রোন টেকনোলজি। আমি আপনাদের মোটামুটি 2022 সালে 22-23 সালে বলেছিলাম যে ফ্লোটিং বিভিন্ন বস্তু আছে যেগুলো উড়ে যেতে পারে, সে প্লেনও যেতে পারে, মিসাইলও যেতে পারে, হ্যাঁ সেগুলো, কিন্তু ফ্লোটিং, আনম্যান্ড হতে পারে। অবশ্যই ড্রোনগুলো আনম্যান্ড। তো এরকম ছোটো ছোটো ড্রোন যেগুলো বানাতে হয়তো অন্যান্য, সেটাকে দমন করতে যে পয়সা লাগে তার থেকে বানানোর খরচা হয়তো 1/10 ভাগ। তার ফলে যে সেটাকে ডেটারেন্সের দিকে যাচ্ছে তার কিন্তু রেভিনিউ লস ব্যাটেলফিল্ডে বেশি হচ্ছে। তো এটাও এক ধরনের টেকনিক্যাল জায়গা যুদ্ধের, যে অর্থনৈতিকভাবে শত্রুকে তুমি পঙ্গু করবার চেষ্টা করো, তাতেও কিন্তু যুদ্ধ তার পক্ষে আসতে পারে। এই ধরনের আর কি কনসেপশন থাকে। আমার যেটা বলার বিষয়, এই ধরনের যুদ্ধ যারা 10 বছর আগে, 20 বছর আগে যে সমস্ত জায়গায় হয়েছে, সেগুলো কিন্তু খুব রেয়ার দেখা যেত। যেগুলো গত 5 বছরে, 5ও নয়, আমি আরও কমিয়ে বলছি, গত 3-3.5 বছরে খুব ব্যাপক আকারে দেখা যাচ্ছে। এবং এমন কিছু মেকানিজম দেখবেন যুদ্ধক্ষেত্রে, যে ট্যাঙ্ক ব্যবহার হয়, তার প্রয়োগ অত্যন্ত কমে গেছে, অলমোস্ট নেই, সেভাবে যুদ্ধই সংগঠিত হয় না। ট্যাঙ্কের ওপর একরকম শেড দিতে হচ্ছে, ট্যাঙ্কের দিকে কোনো গোলা এগিয়ে আসলে তাকে ডিস্ট্রয় করার জন্য একরকম শিল্ড ব্যবহার হচ্ছে, এরকম বিভিন্ন রকম মেকানিজম। এবং সবকটাই দেখুন ফ্লোটিং মেকানিজম, যেগুলো উড়ে যাচ্ছে। তো এই যে ওড়ার ব্যাপারটা, ফ্লাইং অবজেক্ট হিসাবে কাজ করা, এই কাজটা কিন্তু গত 3 বছরে রিগোরাসলি প্ল্যানেট আপনাদের দিয়ে গেছে এবং আরও 1.5 বছরে দিতে থাকবে। এবং অবশ্যই যে জ্ঞানের ক্ষেত্রটা তৈরি হবে সেটা আরও স্প্রেড করবে ভবিষ্যতে আরও। এটা আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম। সেক্ষেত্রে দেখবেন যে এরপরে হয়তো আনম্যান প্লেন থাকবে বা বিভিন্ন যান থাকবে, যেগুলোতে মানুষের জানমালের ক্ষতির সম্ভাবনা কম থাকবে। আমাদের 2 বীর পাইলট শহীদ হয়েছেন দেশের জন্য আসাম রিজিয়নে, আজকেই খবরে দেখলাম।
অত্যন্ত দুঃখজনক ঘটনা। দেশের প্রথমত অত্যন্ত উচ্চ মেধাশীল, বলিষ্ঠ মানসিকতা এবং অত্যন্ত উচ্চমানের ব্যক্তি ছাড়া তারা কেউ কোনোদিন এই কাজের সাথে যেতেই পারবে না। মেধা এবং তার নীতি দুটোর মধ্যেই অত্যন্ত উচ্চ মার্গ ছাড়া কেউ এই ফিল্ডে কাজই করতে পারবে না। তার সাথে সাহস, শক্তি এবং একটি পাইলট হতে যে পরিমাণ কষ্ট, পরিশ্রম তথা দেশের মানুষের যে পরিমাণ অর্থ লাগে একজন পাইলটকে সেই জায়গায় দেশকে মানে তার শত্রুদের হাত থেকে রক্ষা করবার জন্য নিজেকে তৈরি হতে, সেই ফাইন্যান্সিয়াল সেক্টরটাও খুব বেশি। একটা প্লেনের দামের থেকে, প্লেন তো একটা যন্ত্র, সেটা তো কিনে নেওয়া যেতে পারে, লস হলেও ক্ষতি পুষিয়ে যায়, কিন্তু যেটা হিউম্যান ইন্টেলিজেন্স সেটা কোনোদিন কেনা যায় না, সেটা রিপ্লেসেবল নয়, সেটাও মারাত্মক ক্ষতি। সর্বোপরি মানে দুজন দেশের সৈনিক তারা বীরগতিপ্রাপ্ত হয়েছেন, সেটা বিরাট ব্যাপার। স্কিল্ড জায়গা, অত্যন্ত স্কিল্ড এবং অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিমান এবং মরাল ভ্যালুজ হাই মানুষ। তো বিরাট ব্যাপার, বিরাট ক্ষতির ব্যাপার। এই সময় একটু নেগেটিভ আছে এই ফেজটাতে আর কি। তো যাই হোক, যারা বিভিন্ন সেলেস্টেরিয়াল ফিজিক্সের ক্ষেত্রে কাজ করেছেন, মহাকাশে স্পেস স্টেশন বানান, বিভিন্ন রকম এআই নিয়ে কাজ করছেন, ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে কাজ করছেন, ডেটা ক্ষেত্রে কাজ করছেন, তাদের কিন্তু ব্যাপক গ্রোথে সময় দেবে। যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে বিভিন্ন রকম ফ্রড ধরার জন্য বিভিন্ন টুলস বা মেকানিজম তৈরি করছেন, বিভিন্ন এজেন্সি যেগুলো তৈরি করে খুব সহজে সেটা ডিটেক্ট করা যায়, সেই ধরনের যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এ সময় ব্যাপক ডেভেলপমেন্ট দেখা যেতে পারে। এবং ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আন্তর্জাতিক তথা দেশীয় সব জায়গাতেই কিন্তু বেশ কিছু পজিটিভ রুলস ফ্রেমওয়ার্ক এ সময় হবে, যেটা সবার ক্ষেত্রেই গ্রহণযোগ্য, যাতে পয়সার যে সমাজের মধ্যে যে রোল প্রপারলি থাকে, যাতে প্রোডাকশন কনজামশন দুটোর মধ্যেই একটা ব্যালেন্স থাকে এবং একটা শান্তি বজায় থাকে মোটামুটি আপাতত। আচ্ছা, স্যাটার্ন এখানে যেটা সব থেকে ভালো রোল প্লে করবে সে হচ্ছে প্রপার চেক অ্যান্ড ব্যালেন্সের রোল প্লে করবে। বৃহস্পতি যত উচ্চ গতিতে এগিয়ে আসবে এপ্রিল মাসের 3rd উইকের পর থেকে, তত স্যাটার্নের দিকে তার একটা ভার্চুয়াল বা একটা সেমি ভার্চুয়াল দৃষ্টি কিন্তু তার উপর থাকবে বা ইনফ্লুয়েন্স থাকবে বলা যেতে পারে। এবং স্যাটার্নের ডিরেক্ট দৃষ্টি বুধের ঘরে থাকবে এবং সেটি বুধের এক্সল্টেড স্টেট, এবং বৃহস্পতির ঘরেও থাকবে, বৃহস্পতির মূল ত্রিকোণ, এবং সেই ঘরে বৃহস্পতির দৃষ্টিও থাকবে স্যাজিটেরাস। স্যাজিটেরাস ইজ দ্য 9th হাউস অফ নর্মাল জোডিয়াক সাইন। তো সেক্ষেত্রে ন্যাচারাল ডেভেলপমেন্ট এবং কন্ট্রোল ডেভেলপমেন্ট, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্সের খুব বেশি দরকার, হ্যাঁ, এবং শনির দ্বিতীয় দৃষ্টিও শুক্রের ঘরে বৃষ রাশিতে আছে, ফলে সব জায়গাতেই মানুষের মধ্যে বা সমাজের মধ্যে একটা প্রপার চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু এ সময় রক্ষিত হবে। শনি মীন রাশিতে যে জ্ঞানের যে নলেজের যে ম্যাচিওর্ড লেভেল অফ ফরমেশন আছে সেটা কিন্তু প্রদান করতে পারবে, এবং সেটারই ইন্টিগ্রাল পোর্শন হিসেবে স্যাটার্ন এবং বৃহস্পতি কিন্তু এক্ষেত্রে কাজ করবে। এবং রাহুকেও প্রাথমিক একটু হিন্ডারেন্স থাকলেও পরবর্তীকালে তাকেও কিন্তু ঠিক বৃহস্পতি ব্যবহার করে সমাজের পক্ষে পজিটিভভাবে চালাতে পারবে। অন্তত আমরা যে অংশ পর্যন্ত আলোচনা করছি 1 জুন পর্যন্ত আজকের আলোচনা, সেক্ষেত্রে অবশ্যই এটা ফলপ্রসূ থাকবে। লাস্ট অংশটা নিয়ে বলি যে বৃহস্পতি যে হাই ভোল্টেজ নলেজ এবং টেকনোলজির স্প্রেড করবে, শনি তাকে পিউরিফাই এবং ব্যালেন্স করে তার সঙ্গে তালমেল রাখতে পারবে, একটা রিদমিক ব্যালেন্স মেনটেন করবে। এবং বৃহস্পতির এখান থেকে 3টে যে দৃষ্টি আছে, অর্থাৎ পঞ্চম দৃষ্টি শুক্রের ঘরে, শুক্রের ঘর ব্যালেন্স তথা ফ্যামিলি ব্যালেন্স, সোসাইটি ব্যালেন্স, যে কোনো ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। অবভিয়াসলি সেই ব্যালেন্স কিন্তু মেটেরিয়াল ব্যালেন্স, শনি যতই এখানে এসে তুঙ্গ হোক, এটা মেটেরিয়াল ব্যালেন্স। তো মেটেরিয়াল ব্যালেন্সেরও দরকার আছে, রাজসিক গুণও যদি তৈরি হয় তাহলেও সমাজের মধ্যে কিন্তু হিংসি, এই ধরনের মানুষের জানমালের ব্যাপক ক্ষতি, এগুলো থেকে কিন্তু যথেষ্ট রেহাই পাওয়ার একটা সিচুয়েশন তৈরি হবে। এবং তার 7th দৃষ্টি নিজের ঘরে থাকবে,
তার ফলে যতটা সম্ভব যে আমাদের যে বুদ্ধিমত্তা বা বুদ্ধিমত্তা যেটাকে আমরা বলি ইন্টেলিজেন্স, তার যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, সেই জায়গায় কিন্তু পজিটিভ প্রদান করবে। এবং স্যাটার্নে ঘরে নবম দৃষ্টি যেরকম স্পিরিচুয়াল আপলিফমেন্ট তথা ডেডিকেশন, ডিসিপ্লিন এবং টাইম বাউন্ড ফাংশনারিজ এবং প্রচুর পরিমাণে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, এবং শুধু দায়িত্ব নেওয়ার নয়, দায়িত্বকে নেওয়া এবং নিয়ে প্রপার এক্সারসাইজ করবারও ক্ষমতা কিন্তু এক্ষেত্রে তৈরি করবে। এবং টু সাম এক্সটেন্ট পিস এবং স্পিরিচুয়াল এক্সপ্রেশনকেও সে এখানে শো করছে, অর্থাৎ এক ধরনের দার্শনিক মানসিকতা কিন্তু এখানে শো করছে। রিলেশনশিপের স্টেবিলিটি, আমাদের যে বিশ্বাস, আমাদের যে দার্শনিক ভিত্তি, আমাদের যে বেদান্ত দর্শন, বিলিফ সিস্টেম, এই সমস্ত জায়গায় কিন্তু প্রপার পিউরিফিকেশন এ সময় আনবে। এবং ভালো গুরুর সাক্ষাৎ হওয়া, তার দ্বারা নলেজকে অ্যাড্রেস করা, রেস্টলেসনেস না হওয়া, পরিস্থিতিতে শান্ত থাকা, নেগেটিভ পরিস্থিতিতে, সেই জায়গাটা কিন্তু তৈরি করবে। গ্লোবাল ভিশন, ইনোভেশন, তার সাথে প্র্যাকটিক্যাল সেন্স বৃহস্পতিকে কিন্তু যথেষ্ট পজিটিভ ফল এ সময় দিতে সাহায্য করবে, এনহ্যান্স করবে আর কি। টেকনোলজিক্যাল রিফর্মস, বিভিন্ন প্রকার স্ট্র্যাটেজিক যে ডিপ্লোম্যাসি, সফট ডিপ্লোম্যাসি, যেগুলোর মাধ্যমে বিভিন্ন কথাবার্তা আলোচনার মাধ্যমে অনেক জটিল বিষয়ের সমাধান, সেই ধরনের বহুবিধ বিষয় কিন্তু এ সময় আপনারা দেখতে পাবেন। এবং এক ধরনের, এক কথায় যদি বলা যায়, সেটা টু সাম এক্সটেন্ট মিনিংফুল রিয়েলাইজেশন এবং নেগোসিয়েশন, এবং যাকে বলা যায় যে টেকনোলজি বেসড বা অনেক বেশি নলেজ বেসড, উইজডম বেসড এই প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করবে, যেটা আমাদের সোসাইটি বা আমাদের সমাজের পক্ষে অনেকটা আপাত শান্তি প্রদান করবে। বুধের ঘরে বৃহস্পতি এবং মীন রাশিতে শনি নলেজকে এবং আত্মজ্ঞান, বিজ্ঞতা, মানে যেটাকে উইজডম বলা হয়, তার ভিতর প্রপার ডিফারেন্স এবং ইউটিলাইজেশনকে দর্শাবে। জ্ঞান এবং বিজ্ঞতা, এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং তার ইউটিলাইজেশন সম্মিলিতভাবে কী করে সমাজকে আরও সমৃদ্ধ করে তোলে, সেটাকেও কিন্তু অনেক পজিটিভভাবে সে দর্শাতে সহায়তা করবে। এবং আমাদের মধ্যে এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি বা সেগুলো কিন্তু অনেকটা আমরা এই মাসের এন্ডের দিক থেকে দেখতে পাবো যে খুব স্লোলি সেটা কিন্তু মেলডাউন হচ্ছে এবং একটা ফার্ম স্টেপের ওপরে গিয়ে কিন্তু আমরা দাঁড়াতে পারবো। মোটের ওপরেই গোচর কিন্তু পজিটিভ, বাট এর ইফেক্ট আপনারা পেতে শুরু করবেন এই মাসের এন্ডের দিক থেকে। শুরুর দিকে কিন্তু ইফেক্ট দেওয়ার মতো অবস্থায় নেই। আমি আরও বলবো যে অন্তত 18 তারিখ পর্যন্ত, আমি প্রত্যেককেই বলেছি যে 27-28 তারিখ অবধি সাবধান, কিন্তু 18 তারিখ পর্যন্ত প্রত্যেকে একটু বেশি সাবধান থাকবেন। বিশেষত যারা বাড়ির বাইরে রয়েছেন, যাওয়ার পরিকল্পনা করছেন, তারা কিন্তু সেক্ষেত্রে যতটা সম্ভব কন্টিনজেন্সি রেখে বা জায়গা সম্পর্কে প্রপার জেনে শুনে তারপরে সেখানে যাবেন। আমি একটা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। যাদের ক্ষেত্রে জন্মছকে আপনারা জানেন যে জুপিটার কিছুটা দুর্বল আছে বা আপনি কোনোভাবে জেনেছেন কোনো গুরু মারফত, তাহলে অবশ্যই যেটা করতে পারেন সেটা, যেহেতু পুনর্বসু নক্ষত্রে রয়েছে আদিতি, এই নক্ষত্রের যে প্রধান দেবী এবং দেবতাদের যে মাতা হিসাবে যাকে কনসিডার করা হয়েছে, তো আদিত্য হৃদয়ন স্তোত্রম পাঠ করতে পারে বা আমাদের গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করতে পারেন। বাট যেটাই করবেন, আমি নর্মালি এগুলো কাউকে করতে খুব একটা বলি না। তার একটা মেজর কারণ সংস্কৃত ভাষা এবং তার যে মিনিং, তার কোথায় স্ট্রেস দিতে হয় না দিতে হয়, সেগুলো যারা টেকনিক্যাল তারা তো তাদের মতন করে বলে দেবেন, কিন্তু আপনি সেটাকে যদি না জেনে করেন তাহলে তার ফল উল্টো হয়ে যায়।
সেই কারণে আমি ন্যাচারালি কাউকে কোনোদিন কোনো মন্ত্র পাঠ করতে বলি না। তো যারাই করবেন তারা প্রপার প্রোনাউন্সিয়েশনগুলোকে জেনে করবেন। অনেক সময় কিন্তু ইউটিউবে এমন কিছু মানুষের দ্বারা আমি চেষ্টা দেখেছি যেগুলোর মধ্যে কিন্তু উচ্চারণগত কিছু ত্রুটি আছে, অধিকাংশই ঠিক আছে, কিছু ক্ষেত্রে ত্রুটি আছে। তো সেগুলো কোনো কাউকে যিনি বিষয় সম্পর্কে জানেন তার থেকে জেনে তারপরে করবার চেষ্টা করবেন, তাহলে টু বি ফ্রুটফুল। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 9th এবং 12th হাউসের লর্ড 3rd হাউসে পুনর্বসু নক্ষত্রে নিজের নক্ষত্রে বৃহস্পতি ডাইরেক্ট হতে চলেছে আর কি। তো এটা আপনার পক্ষে সব দিক থেকে পজিটিভ ফল প্রদানকারী হিসাবে বিবেচিত হবে। প্রাথমিক ক্ষেত্রে কিছু হঠকারিতা, কাজের ক্ষেত্রে কিছু ধরুন যাকে বলা যায় রেস্টলেসনেস, সেই ধরনের কিছু মানসিকতা তৈরি হবে, কিন্তু বাই দ্য প্যাসেজ অফ টাইম আপনি পরিস্থিতির সাথে আস্তে আস্তে অ্যাকাস্টম হতে পারবেন। বিশেষত বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টি যখন রাহুর ওপরে থাকবে, সেই দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক ফল প্রদান করবে। কোন কোন ক্ষেত্রে প্রদান করবে সেটা হচ্ছে আপনার লার্নিংয়ের ক্ষেত্রে, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি যদি ম্যারিড পারসন হন, আপনি যদি সন্তানের মাতা পিতা হন, তাহলে সেক্ষেত্রে পজিটিভ ফল আপনাকে প্রদান করবে। সন্তানদের যশ এবং অগ্রগতির ক্ষেত্রে পজিটিভ ফল প্রদান করবে, তাদের এডুকেশনাল আপলিফমেন্টের ক্ষেত্রে পজিটিভ ফল প্রদান করবে, তাদের ব্যবহারিক এবং দৈনন্দিন জীবনে যে কোড অফ কন্ডাক্ট, যে কাস্টম আমরা মেনটেন করি, সেগুলোর ক্ষেত্রে রিদমিক পজিটিভনেস আপনারা দেখতে পাবেন বেটার। তার সাথে নিজের বিষয়ে ছাড়াও অন্যান্য বিষয় বা নিজের বিষয়ে অনেক গভীরে পঠন পাঠনের মানসিকতা এক্ষেত্রে খুব পজিটিভ তৈরি হবে। আপনি যদি নিজেও ধরুন কোনো প্রফেশনে আছেন, তার সাথে পঠন পাঠনও করছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডুয়াল এফেক্টই পজিটিভ দেবে। কাজের জায়গাও ডেভেলপমেন্ট দেবে এবং এডুকেশনের জায়গাও ডেভেলপমেন্ট দেবে। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন বা আপনার কোনো ব্যবসা বাণিজ্য থাকে, সেই সংক্রান্ত জন্য কাজের সাথে যদি যুক্ত থাকেন, তাহলেও কিন্তু আপনাকে অত্যন্ত ব্লিসফুল টাইম দেবে। বিশেষত এই মাসের এন্ডের দিক থেকে যত ছকের স্ট্রেংথ বেটার হবে, তত ফল প্রদানের ক্ষমতা বৃহস্পতির ক্ষেত্রে বেড়ে যাবে, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে বলছি। এবং নিজেকে দূরবর্তী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত করতে আপনাকে সহায়তা করবে এবং সেখান থেকে যথেষ্ট প্রবৃদ্ধ লভ্যাংশ আপনাকে পেতেও কিন্তু বৃহস্পতি আপনাকে হেল্প করবে। তো দুদিক থেকে উইন উইন সিচুয়েশন আছে। সিবলিংসের সাথে পজিটিভ অ্যাটিটিউড, বিহেভিয়ার বা কম্বিনেশন, কোলাবোরেশন আপনাকে সময় প্রদান করবে, সেটাও খুব পজিটিভ। এবং সবথেকে বড় কথা, পরিবারের মধ্যে এক ধরনের বলতে পারেন একটা ইন্টিগ্রাল পোর্শন টু বি স্টাবলিশড, যেটা পরিবারের পরবর্তী জেনারেশনের সাথে যুক্ত, সেই রকম ফ্যামিলি, মানে পিতামাতা, তার পরবর্তীকালে সন্তান সন্ততি, তাদের সন্তান সন্ততি, এইরকম লেভেলে গিয়ে বিষয়টি অনেক বেশি কার্যকরী রূপ নেবে। যদি প্রথম দিকে কিছু ত্রুটি বিচ্যুতিও থাকে, সেটা পরের দিকে গিয়ে খুব পজিটিভ সকারাত্মক ফল আর কি প্রদান করবে। যারা বিভিন্ন শিক্ষকতা বা শিক্ষক রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত আছেন, যত হায়ার এডুকেশন হবে তত বেটার আপনাকে ফল প্রদান করবে এবং সেখান থেকে আপনি যাদের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেটার। অ্যাজ আ টিচারও আপনি বেটার পারফর্ম করতে পারবেন এবং স্টুডেন্টরা আপনার সাথে অনেক বেশি ভালোভাবে কমিউনিকেট করতে পারবে এবং আপনাদের থেকে অনেক পজিটিভ উপাদান সে গ্রহণ করতে পারবে। শরীরের ক্ষেত্রে শুধু দেখবেন ওবেসিটি সংক্রান্ত কোনো ডিজিজ, আর যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম লোয়ার অ্যাবডোমেন, সেটা ডাইজেশন বা অন্যান্য যে সমস্ত অর্গান আছে, অ্যাপার্ট ফ্রম ডাইজেশন, লোয়ার অ্যাবডোমেনে একেবারে, সেই দিকের ক্ষেত্রে কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন যতটা সম্ভব। বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই মার্গী গতি সম্পর্কে বলে দিই। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেরকম 8th এবং 11th হাউসের লর্ড, এই বৃহস্পতির বেশ কিছু
ইতিবাচক দিক আছে, কিছু কনস্ট্রেন্টসও আছে, দুটো সেকশন নিয়ে আপনাদের বলে দিই। তবে বকরি গতিতে যে কর্মক্ষেত্রে বা প্রফেশনের ক্ষেত্রে একমাত্র জন্মছকে যদি শনি অত্যন্ত বলি না থাকে, তাহলে বেশ কিছু হ্যাজার্ডিয়াস টাইম আপনাদের গেছে। সেটা কাজের ক্ষেত্রে এক ধরনের ফ্ল্যাট পরিবেশ হোক, বা ধরুন ট্রান্সফার হোক, বা ধরুন কাজের ক্ষেত্রে একটু নিম্নগামী মুভমেন্ট হোক, যেরকমই হোক, বা খুব নেগেটিভ থাকলে জবলেসনেস কন্ডিশন তৈরি হওয়া হোক, হুইচএভার, সেটা গেছে। এবং মানে এখনো পর্যন্ত সেখান থেকে যে একটা ডিস্যাটিসফ্যাকশনের যে মোড আছে, সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তনের দিকে আসতে চলেছে। কারণ 10th হাউসে রাহু, বকরি বৃহস্পতির দিকে একই দিকে মুভমেন্ট ছিল, দুজনেরই ঘড়ির কাঁটার দিকে মুভমেন্ট ছিল। সেই মুভমেন্টের জন্য রাহুর যে প্রপার কন্ট্রোল, রাহুকে আমরা বলি না যে 10th হাউসে অবস্থানে খুব ভালো, বাজার চলতি অধিকাংশ বইতে, বা সেই যে ভালো বা খারাপের যে ফল, সেটা আপনারা গত মে মাস থেকে বুঝতে পারছেন। তো সেটা সর্বক্ষেত্রে ভালো তো নয়। তার সাথে সাপোর্টিভ প্ল্যানেটের যদি কোনো যোগ না থাকে, তাহলে সে একদম উল্টো ফল দেয়। সেই ধরনের ফলই কিন্তু এক্ষেত্রে অধিকাংশ বৃষের ক্ষেত্রেই প্রদান করেছে। বাট দ্য সিচুয়েশন উইল বি ইয়েট টু বি চেঞ্জড, এবং সেটা কিন্তু পজিটিভ ডাইরেকশানে। কিন্তু বৃহস্পতি যেহেতু এখানে 8th হাউসের লর্ড, তো লট অফ ট্রান্সফরমেশন ওভার ইয়োর ওয়ার্কস প্লেস, ওভার ইয়োর ইন্টারনাল, বা যেটাকে আমরা বলি যে ইন্ট্রোস্পেকশন করবার যে ক্ষমতা, সেই জায়গায়, অর্থাৎ আমাদের যে ইন্টারনাল লজিক বা আমাদের যে বিলিফ সিস্টেম, সেগুলোর দ্বারা আমরা যে কাজকে, নলেজকে বাইরে বার করে এনে তার অ্যাপ্লিকেশন করবার মতন স্বাবলম্বী হই, সেই সব জায়গায় ব্যাপক পরিবর্তনের মাধ্যমে আপনাকে কাজের জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট দেবে। অ্যাজ ওয়েল অ্যাজ 8th হাউস থেকে আমাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টিকেও দর্শায়, তো বা ধরুন স্পাউসের ফ্যামিলিকেও দর্শায়। তো সেখান থেকেও কিছু পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে। কিন্তু কাজের জায়গায় আপনাকে একটা বড় পরিবর্তন, মানে একটা ট্রান্সফরমেশন, মানে পরিবর্তনের মধ্যে দিয়ে আপনাকে নতুন জায়গায় পুনঃস্থাপিত করবে, বা পুরনো জায়গাতেই একটা র্যাডিক্যাল চেঞ্জ আছে। নর্মালি পুরনো জায়গায় এই ধরনের র্যাডিক্যাল চেঞ্জ খুব কম দেখা যায়, খুব রেয়ার ছকে। অধিকাংশ ক্ষেত্রেই নতুন কর্মের জায়গায় যুক্ত হয়েই সেটা করে। এবং শুক্রও খুব স্লোলি 8 তারিখ বেরিয়ে গেলে, তো সে শনি থেকে বেরিয়ে যাবে এবং নবাংশগত চেঞ্জ হয়ে যাবে 10 তারিখের পরে। তো আপনাকে কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ছক ভালো থাকলে পজিটিভ গ্রোথ, মানে, এবং নর্মাল বেশিরভাগ ছকের ক্ষেত্রে আমি বলেছি যে এই মাসে এন্ডের দিক থেকে আপনাকে কিন্তু বেটার ফল দেবে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, কাজের জায়গায় চেঞ্জ, এবং 2nd হাউসে জুপিটার যেটা করে ফাইন্যান্সিয়াল গেইন তো অবশ্যই দেবে, এবং পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি তৈরি করে। কিন্তু সেটা তো একটা খাতায় কলমের কথা, কিন্তু সব ক্ষেত্রেই যে সেটা একভাবে কার্যকরী হয় সেটা নয়। এক্ষেত্রে আপনাকে পরিবারের মধ্যে ইন্টিগ্রিটি বজায় রাখতে গেলে, যেহেতু আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও 26 তারিখের থেকে আপনার দ্বাদশে অবস্থান করবে, সেই জন্য বেশ কিছু এক্সপেন্ডিচার সে ঘটিয়ে তারপরে কিন্তু সেই ইন্টিগ্রেশনকে বজায় রাখবে। অর্থাৎ সুখ বা শান্তি আনতে গেলে ইউ হ্যাভ টু পারচেস সাম আর্টিকেলস অর থিংস, তো তার মাধ্যমে সেটা ঘটবে। কিন্তু অবশ্যই সেটা পজিটিভ দিকে গ্রোথ নেবে। আস্তে আস্তে শনির কম্বাসন এফেক্টও কেটে যাবে। তা আপনাকে মাসের শেষ দিক থেকে পজিটিভ গ্রোথ, কার্যক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং নতুন কাজের জায়গায় ডেভেলপমেন্ট, এবং সর্বোপরি যে ডেডলক স্টেটটা হয়ে আছে, সেই ডেডলক স্টেট থেকে আপনাকে কিন্তু এপ্রিল এবং মে দুটো উইল বি ভেরি ব্লিসফুল টাইম ফর ইউ, যেখান থেকে আপনাকে কিন্তু গেট ওভার করতে সহায়তা করবে। শুধু তাড়াহুড়ো করবেন না। যাদের ছকের ক্ষেত্রে ধরুন মাঝারি প্রকৃতির ছক আছে, বা ছকের দশা অন্তর্দশা উইকনেস আছে,
বা হাতের পজিশনে নেগেটিভিটি আছে কিছু, তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো অন্তত ডাইরেক্ট হওয়ার পরেও 2.5 সপ্তাহ মোটামুটি বিষয়টিকে সেডিমেন্টেড হতে দিন। তারপরে পরিস্থিতি দেখবেন আস্তে আস্তে আপনার ফেভারে অটোমেটিক্যালি আসতে শুরু করেছে, এবং সেটা আপনার ক্ষেত্রে পরবর্তী 3-3.5 মাসের মধ্যে কিন্তু আপনার ছকের গ্র্যাভিটি অনুসারে আপনাকে একটা বেটার প্লেস কিন্তু সে প্রদান করতে সহায়তা করবে। যাদের ক্ষেত্রে লাংসের সমস্যা রয়েছে, বাদিকের হার্ট পোর্শনে সমস্যা রয়েছে, তাছাড়া প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসের ডান দিক ঘেঁষে যাদের সমস্যা বেশি রয়েছে এবং কিডনিগত সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় একটু সতর্কতা অবলম্বন করবেন বা চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন এবং লেগ লেন্থ বরাবর কিন্তু যতটা সম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই ডাইরেক্ট গতি সম্পর্কে বলে দিই। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 7th এবং 10th হাউসের লর্ড, কেন্দ্র ভাবাপন্ন প্ল্যানেট। তো অলওয়েজ কিপস ইউর সেলফ বিজি ওভার ইউর রেসপেক্টিভ ওয়ার্কস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এটা হচ্ছে বৃহস্পতির বেসিক নেচার। আপনাকে সুখ দেবে, স্বাচ্ছন্দ্য দেবে, সব কিছু দেবে, মেটেরিয়াল গেইন, এভরিথিং টু বি প্রোভাইডেড টু ইউ, বাট আপনাকে তার বিনিময়ে আপনার সেই নির্দিষ্ট কর্ম সম্পাদন করতে হবে। বহু মানুষ আছেন না, যারা ধরুন কোনো কিছু খুব সহজে লব্ধ হয়, সহজে কিছুই হয় না, তার পেছনেও কার্মিক ফল থাকে, মেটেরিয়াল কার্মিক ফল থাকে। কিন্তু এক্ষেত্রে আপনি যতটা প্রদান করবেন ভগবানের ব্লেসিংস এবং আপনার প্রারব্ধ অনুসারে সেই পরিমাণ বা তার থেকে সামান্য কম বেশি আপনি পাবেন। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, এবং সেই যে ডোরসগুলো আছে সেগুলো জাস্ট ইয়েট টু বি ওপেনড, এবং আপনি তার পজিটিভ যে ক্ষেত্র সেটাকে পরিচালনা করতে পারবেন। যখন ডাইরেক্ট হচ্ছে তখন রাহু এবং মঙ্গল অলমোস্ট নেক টু নেক থাকছে, এক নবাংশে অবস্থান করছে। তো এটা কম্পারিটিভলি আপনাকে বেশ কিছু জায়গায় কিছু কিছু বলতে পারেন যে কিছু ট্রিকি পথ নেওয়ার চেষ্টা করাতে পারে, বা কিছু সাইড লাইন ওয়ে আপনাকে নেওয়ার চেষ্টা করাতে পারে। বাট যেহেতু বৃহস্পতি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে এবং ফুল ফ্লেজেডলি তার 9th অ্যাসপেক্ট রয়েছে, এখানে রবিও থাকবে একদম শেষের দিকে, তো রাহু মঙ্গল রয়েছে, বুধ বকরি অবস্থায় রয়েছে, অ্যাসেন্ডেন্টের লর্ড বকরি রয়েছে, বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকবে। তাও সেই জন্য আপনাকে বলবো যে আপনি যতটা সম্ভব আপনার ক্ষমতা এবং যোগ্যতা অনুসারে আপনি আপনার পুরোটা দেওয়ার এখানে চেষ্টা করুন কর্মক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাকে সেই প্রতিদানটাও আপনি পাবেন, রাদার দ্যান পাশ কাটিয়ে ধরুন সহজে কোনো কাজ যদি করে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু সেটা পাবেন না। হয়তো সাময়িক না বুঝতে পারলেও 2-3 মাসের মধ্যে ইউ উইল বি ফেল্ট দ্যাট থিংস। এটা এক। 2 নম্বর হচ্ছে অ্যাসেন্ডেন্টে রাহু অবস্থান করা মানে সে তার যে 3টে দৃষ্টি আছে সেই 3টে দৃষ্টির দ্বারা সে প্রাথমিকভাবে আপনার ম্যারেজ, আপনার লাইফে একটা মোটামুটি সেটেলমেন্ট, আপনি যদি 27.5 বছর থেকে 32 বছর বয়সের মধ্যে এখন অবস্থান করেন, তো আপনাকে লাইফে সেটেল করা, এবং আপনি যদি অলরেডি বিবাহিত হন তাহলে আপনার সন্তান মানে পরবর্তী জেনারেশন সম্পর্কে চিন্তাভাবনা করানো, বা অলরেডি সন্তান থাকে, আপনার এজ আরেকটু বেশি, তাহলে সন্তানদের গ্রোথ, তাদের পজিটিভ চিন্তাভাবনা জীবন সম্পর্কে সেটি কিন্তু অবশ্যই করাবে। বিশেষত সন্তান যদি মনে করুন কোনো ইন্টারমিডিয়েট পাস করার পরে কোনো ডিফারেন্ট লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছে, তাহলে এ সময় কোনো টেকনিক্যাল ফিল্ডে, কোনো প্রায়োগিক ফিল্ডে কাজ করবার জন্য বেস্ট টাইম আছে। 3টে জেনারেশনের মধ্যে একত্রীকরণ, ইউনিফিকেশন করবার জন্য এই বৃহস্পতি কিন্তু আপনাকে পুরো সহায়তা করবে। অর্থাৎ আপনার আগের জেনারেশন আপনি এবং আপনার পরের জেনারেশন সবার মধ্যে খুব কোর্ডিয়াল সময় রয়েছে, এবং
যত পারবেন এ সময় নিজেকে, নিজের কাজ, নিজের যে যে কাজে রয়েছেন, স্টুডেন্ট হলে এডুকেশন, কেউ চাকরি করলে সেখানে, সব জায়গায় নিজেকে ফুল ফ্লেজেড নিয়োজিত করুন। দেখবেন পূর্ণ মাত্রায় ফল আপনি পাবেন এবং এই মাসের এন্ডের দিক থেকে ফল প্রদানের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক পজিটিভ অ্যাসপেক্ট পাবেন। এবং যত মঙ্গল 20 ডিগ্রি ক্রস করে বেরিয়ে যাবে এই মাসের মোটামুটি 3rd উইকের পর থেকে, তত আপনার ক্ষেত্রে কিন্তু আরও বেশি পজিটিভ ইম্প্যাক্ট দিতে থাকবে। শরীরের ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো স্থূলতা সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত, শরীরের কোনো প্রদাহজনিত অঙ্গে যেখানে ধরুন কোনোভাবে ইনফেকশন এরকম কিছু, বা ধরুন কোনো স্কিন রিলেটেড ইস্যু, কোনো চোখ বা কোনো গাইনি ইস্যু, এগুলো যদি এ সময় তৈরি হয় সেগুলো চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অত্যন্ত ওভার অ্যাক্টিভ আছে, ওষুধপত্র খান বা সেই সংক্রান্ত, এই সময় যদি অন্তত প্রথম ডাইরেক্ট হওয়ার পরে প্রথম 16-17 দিন যদিও কোনো সমস্যা দেখছেন যে কোনোভাবে রেইজ করছে, তাহলে চিকিৎসকের দ্রুত পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। যারা কোনোভাবে ফরেন বা সেই সংক্রান্ত সেটেলমেন্টের চিন্তাভাবনা করছেন, কোনোভাবে সেই সমস্ত কাগজপত্র কাজ আটকে রয়েছে, তাদের কিন্তু এই সময় এই ব্যাপারগুলো বেশ ভালোভাবে ক্লিয়ার হতে থাকবে এবং স্পাউসের সাথে রিলেশনও টু সাম এক্সটেন্ট এই মাসের এন্ড থেকে অনেকটা কোর্ডিয়াল হবে, বা একে অপরের যে কমন সমস্যাগুলো সেগুলো কিন্তু বুঝতে অনেকটা বেশি সহায়ক হবে। লেগ লেন্থ বরাবর, পা বরাবর কিন্তু যত্ন নেবেন, বিশেষত কোমর থেকে হাঁটু সংক্রান্ত এরিয়ায়। ওজন যদি বেশি হয় তাহলে অবশ্যই যত্ন নেবেন। যারা 2 হুইলার চালান তারা কিন্তু বেশি সতর্কতা অবলম্বন করবেন অন্তত মিড অফ এপ্রিল পর্যন্ত। আর কারোর সাথে খুব বেশি অল্টারকেশনে যাবেন না, তাহলে কিন্তু মান অবনতি হবে এক্ষেত্রে, এবারে খেয়াল রাখবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই মার্গী গতি সম্পর্কে বলে দিই। পূর্বের অবস্থা থেকে অবশ্যই সিচুয়েশন কিছুটা রিল্যাক্স করবে, কিন্তু যত বেশি স্পিরিচুয়াল আপলিফমেন্ট আপনার মধ্যে হবে তত আপনি বেটার থাকতে পারবেন। যত বেশি সন্দেহ, কলিং ইন কোয়েশ্চেন, এটা কেন হলো, ওটা কেন হলো না, এই ধরনের প্রশ্ন আপনার মধ্যে যত আসতে থাকবে, কারণ রাহু মঙ্গল আপনার 8th হাউসে নেক টু নেক রয়েছে এবং সেখানে বুধও রয়েছে, তো আপনার বুদ্ধির ক্ষেত্রে প্রচুর পরিমাণে কনফিউশন, ইলিউশন এবং এক ধরনের বিশ্বাসহীনতার জায়গা তৈরি করবে। এবং আপনাকে এই মুহূর্তে যদি সেই রকম স্তরের কোনো ব্যক্তিত্ব না থাকেন, তাহলে আপনার সেই বিলিফ সিস্টেমকে এ সময় পরিবর্তন একমাত্র আপনি নিজে করতে পারেন, এছাড়া কেউ করতে পারবে না। তার ফলে আপনার ভেতরে যে এক ধরনের একটা হিডেন স্টাবননেস, অ্যাগ্রেসিভনেস, সেটা কিন্তু স্টে করে থাকবে। সেটা একমাত্র হিল্ড হতে পারে অনলি বাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধ্যান, যোগ বা আপনার গুরুর বলা কোনো মন্ত্র, তার দ্বারা আপনি সেখান থেকে বেরোতে পারেন, এছাড়া কোনো পদ্ধতি নেই। আর যারা মেটেরিয়াল অবস্থায় থেকেও এথিস্ট, কিন্তু তাদের মধ্যে কোনোভাবে কোনো অজ্ঞাত কারণে তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা আছে, তারা হয়তো পারতে পারেন, কিন্তু সে ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, সুতরাং সে সম্পর্কে বলবো না। যারা যত বেশি গুরু সঙ্গ বা গুরু মন্দির বা ধরুন নির্দিষ্ট কোনো প্রথা, ধ্যান, সেগুলোর সাথে যুক্ত থাকতে পারেন, তত আপনি কিন্তু বেটার থাকবেন। না হলে এ সময় আপনার মধ্যে স্লোলি এ মাসের এন্ডের দিক থেকে কিন্তু গ্রোথ দিতে থাকবে, কাজের জায়গায় বেটার অ্যাসপেক্ট আপনি পাবেন, কিন্তু সব কিছুর মধ্যেই না আপনার মধ্যে এক ধরনের সন্দেহবাতিকতা, এক ধরনের মানুষের সাথে অহেতুক ধরুন একটা বিড়ম্বনায় জড়িয়ে যাওয়া, মানুষকে খুব স্ট্রেসফুলি কথা বলা। আমি কখনো বলছি না যে আপনি যেটা বলছেন সেটা হয়তো ভুল আছে, কিন্তু বলার মধ্যে পদ্ধতিগত একটা কিন্তু ত্রুটি এ সময় আপনার থেকে যাবে, যেটা আপনার অবনমন ঘটাবে। বা পরবর্তীকালে যখন দেখবেন অ্যাসেন্ডেন্টে জুপিটার ঢুকে মোটামুটি একটু ম্যাচুরিটি লেভেলে গেছে, তখন আপনার মধ্যে না অনুশোচনা তৈরি হবে এই সমস্ত সেক্টরগুলো থেকে, কেন আমি এগুলো করেছিলাম, অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে,
অনেক কাছের লোক দূরে চলে গেছে, পরিবারের মধ্যে ইন্টিগ্রেশন দূরে হয়েছে, সন্তান সন্ততিরা অনেকটা দূরে চলে গেছে। বিশেষত আপনি যদি মাঝ বয়সের বেশি বয়স হয়, 45 থেকে 50-এর মধ্যে বয়স হয়, তাহলে কিন্তু ব্যাপারটা আপনার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে। তো সেদিক থেকেও একটু সাবধান থাকার চেষ্টা করবেন। নিজের ইগো, নিজের হঠকারিতা এবং নিজের যে অহমিকা, সেগুলোকে যতটা সম্ভব মন বুদ্ধি অহংকারকে কন্ট্রোল করতে পারবেন, তত আপনি এ সময় আত্মতুষ্টি ভোগ করবেন। না হলে কিন্তু সমস্যা রয়েছে। পজিটিভ দিক এটা রয়েছে, কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজের এ সময় যোগ রয়েছে। পরিবারে বেশ কিছু, যদি ছকের ক্ষেত্রে স্ট্রেংথ বা হাতেও সেই প্রকার স্ট্রেংথ থাকে, তাহলে আত্মীয় সমাগম বা বাড়ির মধ্যে বেশ একটা জমজমাট পরিস্থিতি এ সময় থাকবে, কিন্তু সেটা মোটামুটি এপ্রিল থেকে ফলো আপ হবে। তার আগে কিন্তু পরিস্থিতির মধ্যে একটু স্লোনেসই আছে বা সেইভাবে কার্যকরী হবে না। শরীরের ক্ষেত্রে বলবো, বোথ দ্য সেকশন অফ হার্টস অ্যান্ড বোথ দ্য পার্টস অফ লাংস অ্যাজ ওয়েল অ্যাজ থ্রট এবং শোল্ডার পোর্শন থেকে নজর রাখবেন। যাদের কোনোভাবে এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সমস্যা রয়েছে, তারা কিন্তু যথেষ্ট নজর দেবেন। এবং লেগ লেন্থ বরাবর যদি কোনো কারণে বুঝতে পারেন যে লেগ লেন্থ কোনো কারণে একটু স্লেন্ডার হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। বা জোর কম পাচ্ছেন, বসলে পায়ে হাঁটুর জোর কম পাচ্ছেন, সিঁড়ি ভাঙতে জোর কম পাচ্ছেন, মাস্ট গো টু আ ডক্টর। সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই ডাইরেক্ট মোশন সম্পর্কে বলে দিই। 5th এবং 8th হাউসের লর্ড 11th হাউসে রয়েছে, নিজের নক্ষত্রে পুনরৌষু নক্ষত্রে বকরি হচ্ছে। আমি বলবো জুন মাসের অন্তত 2 তারিখের আগে পর্যন্ত এবং এই মাসের এন্ডের দিক থেকে যে প্রায় 65-66 দিনের সময় পাওয়া যাবে, সেটা কিন্তু সবথেকে বেস্ট টাইম হিসাবেই নেওয়া যেতে পারে। ইফ যদি কনসিডার করা যায় দ্য ওভারঅল প্ল্যানেটারি সিচুয়েশন, তার মধ্যে জুপিটারের পজিশন এই মুহূর্তে আপনাকে সবথেকে বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। কোন কোন ক্ষেত্রে? 11th হাউসকে আমরা মহর্ষি পরাশর বলেছেন সর্বক্ষেত্রে লাভদায়ী, কিন্তু সর্বক্ষেত্রে লাভদায়ী বলে তো এরকম কিছু থাকে না, সেটা দৃষ্টিভঙ্গির বিষয় থাকে। উনি মহাত্মা, উনি ওনার মতন করে বলেছেন। আমরা আমাদের যে ম্যাটেরিয়াল লাইফে সেটাকে ইনক্লুড করি, তাহলে সেটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হারবারিং অফ এ স্টেট। অর্থাৎ আপনি গত 4-4.5 মাসে যে সমস্ত বস্তু আপনার জীবনকে চালাতে বা আপনার জীবনে কিছু অনর্থক ব্যয় যেগুলো সংগঠিত হয়েছে, ব্যয় বলবো না, বিশেষত রোগ বা ধরুন কোনো ঋণ শোধ করতে সেই ধরনের কিছু ব্যয় আপনার হয়েছে, তো সেগুলো কিন্তু আপনার এই সময় আপনার পুনঃস্থাপনের জন্য টু বি ট্রিটেড টু বি দ্য বেস্ট টাইম। তো সেদিক থেকে ভালো সময়। প্রপার্টি ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল গেইন, ফাইন্যান্সিয়াল ফোরসাইটেডনেস, দূরদৃষ্টি সম্পন্ন কোনো চিন্তাভাবনা করে মানিকে ইউটিলাইজ করা, সেই সমস্ত কিছু এ সময় সংগঠিত হবে। এবং সবথেকে বড় কথা, 5th হাউসকে আসপেক্ট করছে এখান থেকে 11th হাউস থেকে। তো রিলেশনশিপের জায়গায় আপনার মোটামুটি জানুয়ারির মিড থেকে যে ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়েছে, সেই ক্রাইসিস পিরিয়ড আপনার এই মাসের 3rd উইকের পর থেকে কিন্তু আস্তে আস্তে রিজলভ হতে শুরু করবে। এবং সেটা দেখবেন যে আপনি মে মাসের প্রায় হাফ যেতে যেতে পরিস্থিতির মধ্যে কিন্তু আপনি অনেকটাই পজিটিভ আসপেক্ট এ সময় দেখতে পাবেন। এবং ফাইন্যান্সিয়ালিও আপনি অনেকটা নিজেকে রিভাইভড স্টেটে কিন্তু দেখতে পারবেন। ফাইন্যান্সিয়াল গেইনও আপনার যথেষ্ট বেটার হবে। এবং আমি যেটা বলছিলাম, যে সময় নেগেটিভ জায়গাটা কী আছে, আপনার হেলথের উপরে কিন্তু অত্যাধিক প্রেশার যাবে। অর্থাৎ লট অফ অপরচুনিটিস, মানে এরকম অনেক পোর্টাল টু বি ক্রিয়েটেড বিফোর ইউর আইস,
আপনি সবকটাকে একসাথে অ্যাক্সেস করবার চেষ্টা করবেন, যেটা আপনার শক্তি এবং সময় দুটোকেই কিন্তু ক্ষয় করবার চেষ্টা করবে। তার ফলে জুন মাসের মিডের পর থেকে যখন বুধ যখন পুনর্বসু নক্ষত্র টাচ করবে, সেই সময় থেকে কিন্তু আপনার শরীরকে সাডেন খারাপ করবে, স্পেশালি শরীরের কোনো ডাইজেশন সিস্টেমে বা আপার বডি পোর্শনে, রেসপিরেটরি সিস্টেমে কিন্তু আপনাকে ইফেক্ট দেবে। তো সেদিক থেকে আপনি যাই করবেন সেটার কনসিকুয়েন্স চিন্তা করে করবেন। ছক দুর্বল হলে সেটার প্রভাব বেশি হবে, ছক সবল হলে সেটার প্রভাব কম হবে, কিন্তু প্রভাব আপনার হবেই সে সময়। তো সুতরাং আপনি যদি নিয়ন্ত্রিত এবং সীমিতভাবে অগ্রসর হন, তাহলেই আপনি বেশি গেইনফুল স্টেটে পৌঁছাতে পারবেন। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সময় যে কোনো কাজ তার কিন্তু তার একটা ব্যাকআপ রাখার কিন্তু সবসময় চেষ্টা করবেন। অর্থাৎ কাকে কি অর্থ দিচ্ছেন না, বা কোনটা বাকি থেকে গেল তার ব্যাকআপ রাখবেন। তাহলে কিন্তু পরে গিয়ে, বিশেষত আপনি কোনো কনস্ট্রাকশন করছেন, হয়তো বাড়ি তৈরি করছেন, যা হচ্ছে কাউকে পার্ট বাই পার্ট পেমেন্ট করছেন, অনেক বড় পেমেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। বিশেষত ইমুভেবল প্রপার্টি এরকম ক্ষেত্রে, কোনো কমার্শিয়াল প্লেস সেরকম ক্ষেত্রে, দূর সম্পর্কের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন বা কোনো নতুন প্রপার্টি ইনক্লুশনের খুব বেটার যোগ এ সময় কিন্তু আপনার ক্ষেত্রে দৃষ্টিগোচর হচ্ছে। তো সব দিক থেকে ভালো সময় আছে এটা। সন্তানদের ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগতি শো করছে, এবং সন্তানদের একটা লিফট বড় হওয়ার ক্ষেত্রে অনেকটা আপনি দেখতে পাবেন গত 6 মাসের মধ্যে। তাদের একটা ফিজিক্যাল ম্যাচুরিটির ক্ষেত্রে আপনি অনেকটা শো করবে আপনাকে, সেটা আপনি অনুভব করবেন। মোটের ওপরই সময় আপনাকে বেটার দেবে, কিন্তু এরোশন ইন্টারনালি কিন্তু করাবে। এবং স্যাটার্ন 8th হাউসে রয়েছে, সে কিন্তু প্রারব্ধকে অবশ্যই ডিটারমাইন করে রাখবে। ফলে জীবনযাত্রা, নিজের খাদ্যাভ্যাস এগুলোর মধ্যে কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখবেন, নাহলে কিন্তু ব্লাড সুগার, লিভার রিলেটেড সমস্যা এবং হাই রেসপিরেটরি সমস্যাও কিন্তু আপনাকে ফেস করতে এ সময় হতে পারে। সেদিক থেকে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 4th এবং 7th হাউসের লর্ড সে আপনার 10th হাউসে ডাইরেক্ট হচ্ছে। ইটস আ ভেরি গুড টাইম। আপনার ক্ষেত্রে দীর্ঘদিন সময় একটা বদ্ধ পরিসরে রয়েছে, সেখান থেকে কাটিয়ে বেরোনোর জন্য সব থেকে ভালো মুভমেন্ট আপনাকে প্রদান করবে। বাট ইউ উইল বি এবল টু সি দ্য বেটার প্ল্যাটফর্ম আফটার 27th 28th অফ মার্চ। তার আগে কিন্তু ফল দেবে না। অত্যন্ত ভালো দশা এবং এক্সট্রাঅর্ডিনারি হরোস্কোপ হলে সেটা দিতে পারে, আদারওয়াইজ কিন্তু সেটা অলমোস্ট দেবে না। তো সেদিক থেকে বেশি কিছু অত চিন্তা করার দরকার নেই, কিন্তু পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, নতুন যারা জব সিকার আছেন তাদের ক্ষেত্রে বেটার ফল দেবে। প্রারব্ধ কর্মের সাথে যুক্ত কর্ম বা ধরুন প্যাটার্নাল সাইড থেকে কোনো প্রপার্টি ইনক্লুশনের যদি কোনো যোগ থাকে, সেই সংক্রান্ত কিন্তু যোগও আপনি এ সময় খুব ভালোভাবে পেয়ে যাবেন। আপনার শারীরিক এবং মানসিক অবস্থার যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট হবে। রাহু মঙ্গলের অ্যাবারেশন যেটা আছে সেটা থেকে বেরিয়ে গেলে আরও পজিটিভ ফল আপনাকে প্রদান করবে, সেদিক থেকেও বেটার আছে। এবং নিজের গৃহ বা গৃহ সংক্রান্ত রিনোভেশন বা ধরুন নতুন কোনো গৃহ কেনা বা ধরুন বর্তমান যেটি আছে সেটাকে রিপ্লেস করা, আরও বেটার জায়গায় মুভ করা, এই সংক্রান্ত সমস্ত কাজের সাথে কিন্তু বর্তমানে আপনি যুক্ত হতে পারবেন। ইট ইজ গোয়িং টু বি আ ভেরি গুড টাইম অ্যাজ ফার অ্যাজ ইউর প্রফেশন অ্যান্ড ইউর বিজনেস এসেট্রা আর কনসার্ন। তো ফাইন্যান্সিয়ালিও আপনাকে যথেষ্ট প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এবং যেহেতু 4th হাউসের লর্ডও সে, তো আপনাকে পুনর্বসু নক্ষত্রে রয়েছে, আপনি যত স্পিরিচুয়াল অ্যাসপেক্টের মধ্যে নিজেকে নিয়ে যাবেন, প্রপার গুরুর সন্ধান আপনি করতে পারবেন, তত আপনি কিন্তু ভালো ফল, মাঙ্গলিক ফল এবং লং টার্ম পজিটিভ ইফেক্ট আপনি এ সময় পাবেন। নিজের শরীরের ক্ষেত্রে বলবো অর্থোপেডিক সেকশন এবং নার্ভাস সিস্টেমে নজর রাখবেন। যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ভেহিকেল
অন্তত এপ্রিল মাসের 3rd উইক অবধি আমি বলবো একটু সাবধানে চালাতে, বা যদি সম্ভব হয় নিজে না চালিয়ে কোনো চালক যদি চালিয়ে দেন সেটা অনেক বেটার হবে আপনার ক্ষেত্রে। আর স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে যতটা সম্ভব শান্ত, নম্র, এবং যেই হন আপনি, পুরুষ মহিলা যিনিই হন না কেন, যে শুনছেন সে অ্যাটলিস্ট মেনটেন করবেন। যতটা সম্ভব নম্রতা, ভদ্রতা এগুলো মেনটেন করবেন, সেটা আমি মীন লগ্নের ক্ষেত্রেও একই কথা বলবো। তো না হলে কিন্তু পরিস্থিতি কিছুটা বেশ কিছু দিনের জন্য আপনার হাতের বাইরে যাওয়ার মতন অবস্থার উপক্রম হবে। সেদিক থেকে সাবধানে রাখবেন। যাদের কোনোভাবে ধরুন ভেরিকোজ ভেইনের সমস্যা রয়েছে, বা ধরুন পেটে অ্যাসাইটিস জাতীয় সমস্যা হয়েছে, কোনোভাবে লিভারে খুব লং টার্ম ক্রনিক কোনো সমস্যা রয়েছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন যদি কোনো সমস্যা অনুভূত হয় এক্ষেত্রে। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই মার্গী গতি সম্পর্কে বলে দিই। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 3rd এবং 6th হাউসের লর্ড, এবং সে 9th হাউস দিয়ে তার মার্গী গোচর সংগঠিত করবে। অন্তত 9th হাউসে সে থাকবে 1st জুন পর্যন্ত। তো এই গোচর দেখুন, 9th হাউসে বৃহস্পতি তো সরাসরি সে অ্যাসেন্ডেন্টকে আসপেক্ট করে রয়েছে, সে 3rd হাউসকে আসপেক্ট করে রয়েছে, সে 5th হাউসকে আসপেক্ট করে রয়েছে। তো নর্মালি এটাকে খুব বেটার আসপেক্টই বলা যায়। কিন্তু বৃহস্পতি এক্ষেত্রে 3rd এবং 6th হাউসের লর্ড। 3rd হাউস ইজ দ্য 8th হাউস অফ 8th হাউস, সো ভাবত ভাব আছে। তো এক্ষেত্রে আপনার বৃহস্পতি কিন্তু সরাসরি আপনার অ্যাকশন এবং আপনার প্রারব্ধ এই দুটোর সাথে কম্বাইন্ড ওয়েতে যুক্ত রয়েছে এই জুপিটার, এবং সে আপনার 9th-এ ডাইরেক্ট হয়েছে, এবং ডাইরেক্ট হয়ে সে আপনার অ্যাসেন্ডেন্ট এবং 5th-কে সরাসরি দৃষ্টি দিচ্ছে, সব থেকে বলি দৃষ্টি, এবং 7th-কে তো সবাই দেয়, বৃহস্পতিও দিচ্ছে সেক্ষেত্রে। তো এক্ষেত্রে আপনার যে প্রোগ্রেশন, সেই প্রোগ্রেশনটা কিন্তু খুব বলতে পারেন আপনার প্রিভিয়াস কর্ম, অর্থাৎ যতদিন বলবো অন্তত বৃহস্পতি বকরি ছিল, সেই নভেম্বরের 11 তারিখ থেকে, বা তারও ধরতে পারেন যে আরও 15 দিন আগে থেকে আপনি গত যে 119 আর 11 মোটামুটি 130 দিনের মধ্যে যে কর্ম করেছেন, বা যেটা করলে মনে হয়েছে আপনাকে ফরওয়ার্ড মোশনের দিকে অগ্রসর হতে পারেন, সেই সমস্ত কিছুর সাথে কিন্তু এটা ডাইরেক্টলি যুক্ত রয়েছে, এবং তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে ফল দেবে। কারণ এখন রাহু যেখানে অবস্থান করছে, সে কিন্তু আপনাকে নতুন করে, যদি আপনি হঠাৎ করে ভাবেনও যে আমার কালকে একটা নতুন যোগাযোগ আসলো, আপনি যদি খোঁজ নিতে পারেন কোনোভাবে, দেখবেন যে তার একটা ফুটপ্রিন্ট কিন্তু 2 মাস আগেই তৈরি হয়ে গেছে। সেটা আপনার জ্ঞাতে হোক বা অজ্ঞাতে হোক, সেই ধরনের ফলই প্রদান করবে। তবে অবভিয়াসলি আপনাকে বেটার ফল প্রদান করবে, আপনার মধ্যে নলেজ গ্যাদারিং পোটেনশিয়াল তৈরি করবে। যে ফিল্ডেই আপনি কাজ করুন না কেন, সেক্ষেত্রে আপনাকে দেবে, এবং আপনি সেই নলেজকে ব্যবহারিক ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। ব্যবসায় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, আমি বলবো যে অন্তত এপ্রিল মাস থেকে আপনি ইনভেস্ট করুন, সেটাও আপনার ক্ষেত্রে খুবই বেটার ফল দেবে। একটা বিপরীত রাজযোগের ইম্প্যাক্টও আছে, সেটাও আপনাকে ভালো ফল দেবে এপ্রিল মে মাসে। তো মোটের উপরই জুপিটার আপনাকে পজিটিভ দিকে অগ্রসর হওয়ার জন্য ভালো ফল দেবে। কাজের ক্ষেত্রে প্রচুর ট্র্যাভেলিংয়ের সুযোগ পাবেন, লট অফ বেটার কমিউনিকেশন টু বি পারপিট্রেটেড, যেটা আপনার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে বেটার দেবে। কোনো কোম্পানির হয়ে আপনি মার্কেটিংয়ের কাজ করছেন, দেখবেন এমন অনেক ক্লায়েন্টের সাথে আপনার পরিচয় হবে, যেটা আপনার কিন্তু রেইজিং এই কোম্পানিতে বা এর থেকেও আরও কোনো ভালো জায়গায় আপনার ডাক পড়তে পারে। এই সময় আপনার জেনারেল পোটেনশিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে, কিন্তু মনে রাখবেন তার পেছনে কার্মিক ফলও কিন্তু একাধারেই যুক্ত থাকবে। আপনি যদি হঠাৎ করে ভাবেন যে আমার মধ্যে আমি যে ফলটা পাওয়ার জন্য এলিজেবল সেটা আমি পাচ্ছি না, বৃহস্পতি এত ভালো পজিশনে থাকা সত্ত্বেও,
তাহলে বুঝতে পারবেন তার প্রিভিয়াস কার্মিক ফল কিন্তু আপনার সাথে যায়নি। 6th হাউসের সাথে রিলেটেড যদি কখনো 9th হাউস থাকে, তো 6th-এর 4, তো এখানে সে তার শয়ন কক্ষায় থাকে। তো শয়ন কক্ষায় তখনই থাকে যেখানে সে অনেক কাজ সাবকনশিয়াস মাইন্ডের ক্ষেত্রে অ্যাক্টিভেট করে, যেটা কর্কটের ক্ষেত্রে করেছে, তো সেটাকে অ্যাক্টিভেট করে দেবে। এক্ষেত্রেও তাই অ্যাক্টিভেট করবে। এক্ষেত্রে সাবকনশিয়াস মাইন্ডটা যেভাবে হবে সেটা আপনার প্রারব্ধ আকারে হবে, এটা ঘুমিয়ে থাকা আকারে হবে না। তো তার সাথে রিলেটেড যত কাজ আছে, আপনার ফ্যামিলির ক্ষেত্রে এক্সপ্যানশন, আপনার সিবলিংসের সাথে বেটার রিলেশন, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি হবে। কিন্তু সেগুলোই জীবনের একমাত্র মটো নয়। এডুকেশন, জেনারেল এডুকেশন, স্পিরিচুয়াল এডুকেশন, আপলিফমেন্ট, কাজের জায়গায়, ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যানশন, সেগুলো কিন্তু পুরোটাই সংগঠিত অবশ্যই হবে। কিছুটা তো বৃহস্পতি জেনারেলি এক্সপ্যানশন দেয়, কিন্তু সেটার সাথে প্রারব্ধ কর্মও যুক্ত থাকবে। যারা ব্লাড সুগারের পেশেন্ট আছেন এবং লেগ লেন্থ বরাবর কোমর থেকে অর্থোপেডিক, নিউরো তথা বিভিন্ন লিগামেন্ট, ফ্যালাঞ্জেস, এই সমস্ত জায়গাও প্রবলেম আছে, তারা কিন্তু বেশ সাবধানতা অবলম্বন করবেন। এক্ষেত্রে সমস্যা দেখলে চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই মার্গী গতি সম্পর্কে বলে দিই। 2nd এবং 5th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। 8th হাউসে মার্গী হচ্ছে পুনর্বসু নক্ষত্রে। তো আমি বলবো স্যাজিটেরাসকে গত প্রায় 6 মান্থস যে এক ধরনের বলা যেতে পারে গ্রোথলেস একটা স্টেটের মধ্যে রয়েছে, বা গ্রোথ থাকলেও সেটা সেই সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রেই আছে যারা কিন্তু অত্যন্ত ভালো দশা অন্তর্দশা বা ছকের সেই রকম একটা বুনিয়াদি কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, সেই সকল খুব গুটি কয়েক মানুষের জন্য আছে। বাদবাকিদের জন্য কিন্তু লাইফ ভীষণ আপস অ্যান্ড ডাউনস এবং ট্রাবলসাম স্টেটে গেছে। ইভেন আমি ভালো দশাতেও ট্রাবলসাম স্টেট দেখেছি, বা এক ধরনের সিউডো চাকরি চলে যেতে এরকম ধরনের স্টেটও কিন্তু দেখেছি, যে পুরোপুরি চাকুরির ওপর নির্ভরশীল। এরকম ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু আমি সেটা দেখেছি। তো তার উপর দাঁড়িয়ে বলবো যে এই যে গোচর সংগঠিত হতে চলেছে পজিটিভ, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভেরি পজিটিভ। কোন দিকে ভেরি পজিটিভ? সেটা হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে, অর্থাৎ আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার জীবনে যে অত্যন্ত পজিটিভ গ্রোথ অ্যান্ড প্রসপেরিটি আসতে চলেছে, তার জন্য মানুষের যে এক ধরনের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যে ট্রান্সফরমেশনের প্রয়োজন হয়, সেই ট্রান্সফরমেশন টু বি হ্যাপেন্ড উইদিন ইউ অ্যান্ড আউটসাইড ইউ। উইদিন ইউ হবে বাই ডিন্ট অফ ইউর নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ উইশডম, দুটোর দ্বারাই হবে, এবং সেই নলেজের প্রপার কোঅর্ডিনেশন দ্বারাও হবে। বৃহস্পতির 9 দৃষ্টি আপনার 4th হাউসে, যেহেতু ডাইরেক্ট দৃষ্টি আপনার 4th হাউসে পড়ে, রাহু সাথে এখন মঙ্গল আছে, নেপটুন এক আছে, এরপরে মানে একই নবাংশে অবস্থান করবে, এরপরে মঙ্গল স্যাটার্নের সাথে মীন রাশিতে অবস্থান করবে। তো সেই যে জিগজ্যাগ পাথ যে আছে আপনার, যেহেতু অ্যাসেন্ডেন্টের লর্ড, তো সেক্ষেত্রে এই পুরোটাকে অনেকটা মিনিমাইজ করবার ক্ষেত্রে, বা এর যে এক ধরনের বলতে পারেন একটা ক্রনিক নেগেটিভ ইফেক্ট আপনাকে দিতে পারত, সেই জায়গাটা থেকে অনেকটা আপনাকে জেনারেল হিলিং আপনাকে করে দেবে জুপিটারের ডাইরেক্ট মোশন, স্পেশালি মাসের এন্ড থেকে। তো যেটা আমি বারবার বলছি এক কথা, সেটা আপনাকে অবশ্যই দেবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যাদের বয়স মোটামুটি 40-এর কাছাকাছি আছে, 86 থেকে 88-এর শুরুর দিকের মধ্যে যাদের জন্ম আছে, তারা কিন্তু জীবনের ক্ষেত্রে ফার্ম ডিসিশন নেওয়ার মতন পরিস্থিতিতে তৈরি হবে। যাদের ক্ষেত্রে মনে করুন বিবাহ হয়নি, তারা বিবাহ করার ক্ষেত্রে, বিবাহ হলে যারা সন্তান নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে সন্তানের যোগ, এবং সবথেকে যেটা বেশি যোগ আছে সেটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি পারচেস, বা ধরুন থাকা সত্ত্বেও নতুন কোনো প্রপার্টি, সেটা বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে
বা ধরুন যে প্রপার্টি বর্তমানে আছে তার ছাড়াও অন্য কোনো প্রপার্টি ইনক্লুশন, সেই ধরনের কিন্তু খুব ভালো যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। সেটাও আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় সংগঠিত হবে এবং আপনি নিশ্চিন্ত অগ্রসর হতে পারেন সেদিকে। এবং যত রকম ধরুন যাদের বয়স আরেকটু বেশি, মোটামুটি 49-50, তাদের ক্ষেত্রে কিন্তু এমনও সেন্স হতে পারে, যদি 18-20 বছর চাকরি বা ব্যবসার সাথে, তারা কিন্তু এক ধরনের রিটায়ার্ড লাইফের দিকে চিন্তা ভাবনা করতে পারে। তো ভাবতে পারে যে আমার তো কিছু ক্যাপিটাল তৈরি হয়ে গেছে, এবার সেটা রেখে আমি নতুন কিছু কাজ করি যেটা আমাকে রিল্যাক্সও করবে এবং যেটা আমাকে ইনোভেটিভ কাজের সাথেও যুক্ত রাখবে। আবার এই ধরনের অতিরিক্ত প্রেশারের কাজ, সেগুলো থেকে আমি কিছুটা উইল বি রিফ্রেইন ফ্রম দোজ সিনারিও। এই ধরনের চিন্তাভাবনা করারও কিন্তু যোগ পরিপূর্ণভাবে আছে। বিশেষত মনে করুন এই সময় যদি স্যাটার্নের দশা শুরু হওয়ার কাছাকাছি স্টেটে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটা পজিটিভ ফল প্রদানের ক্ষেত্রে সহায়ককারী হিসাবে আপনাকে দেবে। এবং শনি যদি একটু বলি থাকে, তাহলে কিন্তু অবশ্যই নতুন কাজ, নতুন প্ল্যাটফর্ম, এবং সেই কাজ করে আপনি অনেক বেশি মানসিকভাবেও সন্তুষ্ট থাকবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল জায়গাতেও খুব একটা কিন্তু নেগেটিভ জায়গা আমি দেখতে পাচ্ছি না। নতুন কোনো বিজনেস শুরু করা, নতুন কোনো প্ল্যাটফর্ম স্টার্ট করা, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়া, এই সমস্ত কিছুর জন্য কিন্তু এ সময় খুব ভালো যোগ আছে। তবে সেটা মোটামুটি এপ্রিল থেকে স্টার্ট করতে হবে এবং মে মাসের মধ্যে ইট উইল বি সার্টেনলি টেক ইটস পিক। তো আপনার নির্দ্বিধায় এগোতে পারে। তবে হ্যাঁ, অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত নেগেটিভ ফিলিংস এই মাসের এন্ড অবধি থাকবে। তো সেটা আপনার ক্ষেত্রে কিছু এরোশন করাতে পারে, ঘুমের ডিস্টারবেন্স, হাইপার টেনশন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অতিরিক্ত স্ট্রেস, এই ধরনের সমস্যা, বা যাদের ক্ষেত্রে মনে করুন পালসের সমস্যা, হার্টের সমস্যা, কোনো রিদমিক প্রবলেম আছে, হাইপার টেনশনের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ নেবেন। বা যাদের মধ্যে কোনো রকম ধরুন পানীয় জাতীয় নেশা করবার প্রবণতা আছে, তারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে সেটা করতে পারেন, বা না করাই সব থেকে বেস্ট অপশন। নাহলে কিন্তু শরীরকে অতিরিক্ত রকম ক্ষয় করাবে এক্ষেত্রে। আচ্ছা, স্যাজিটেরাস লগ্ন অর্থাৎ যাদের ক্ষেত্রে রয়েছে ধনু, তাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 4th হাউসের লর্ড, সে আপনার 7th হাউসে রয়েছে এবং সরাসরি অ্যাসেন্ডেন্টকে দৃষ্টি দিচ্ছে এবং ডাইরেক্ট হয়েও দৃষ্টি দেবে। কিন্তু ডাইরেক্ট হওয়ার দৃষ্টি এবং বকরি দৃষ্টির মধ্যে আমি স্বাভাবিক আলোচনায় আপনাদের বলেছি যে দুটোর মধ্যে একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। ডাইরেক্ট হওয়ার পরে কমফোর্টেবল স্টেটে প্ল্যানেটের যে দৃষ্টি থাকে, সেই দৃষ্টি অনেক বেশি নর্মাল, কাম, কুল এবং ব্যালেন্সড, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো আপনাকে এই মাসের এন্ড থেকে দেখবেন আপনার জীবনের যে সমস্ত ক্ষেত্রে, স্পেশালি ধরুন আপনার কাজের জায়গা, আপনার ধরুন স্পাউসের ক্ষেত্রে, মানে বিবাহিত জীবনের ক্ষেত্রে, পুরুষ মহিলা নির্বিশেষে আপনার যে শ্বশুরবাড়ি আছে, সেই সংক্রান্ত আত্মীয় স্বজন, বা তাদের ক্ষেত্রে যদি সম্পর্কের কিছু জটিলতা তৈরি হয়, বা আপনি যদি কারোর সাথে রিলেশনে থাকেন প্রাক বিবাহে এবং সেইখান থেকেও কোনো রকম যদি সমস্যার সূত্রপাত হয়, সেই সংক্রান্ত জটিলতা, এগুলো যে আপনার মনের মধ্যে অত্যন্ত রকম চাপ সৃষ্টি করে রেখেছে, সেখান থেকে কিন্তু আপনি খুব নির্দ্বিধায় বেরোতে পারবেন। এবং রাহু এবং মঙ্গলের উপরে বৃহস্পতির যে সরাসরি ডাইরেক্ট দৃষ্টি থাকবে, সেটা আপনার মধ্যে মনে করুন অতিরিক্ত চিত্তচাঞ্চল্য, বেশি রকম কিউরিসিটি, যেটা প্রয়োজন নেই সে সম্পর্কেও কৌতূহল বৃদ্ধি করে মানসিক শান্তি নষ্ট করা, বা কোনো একটা খবর জানলেন সেটা আরও মানসিক সম্পর্ক বা শান্তি নষ্ট করছে, এই ধরনের যে প্রবণতাগুলো তৈরি হয়েছিল, সেই প্রবণতাগুলোকে কিন্তু ও কমাতে সাহায্য করবে। এবং যত রকমভাবে
আপনাকে পিস দেওয়া যেতে পারে, সেই সমস্ত পিস আপনাকে ফুল ফ্লেজেডলি প্রোভাইড করবে। ফিজিক্যাল, মেন্টাল বোথ, বিশেষত শারীরিকভাবে যাদের ক্ষেত্রে মনে করুন এখন 46 থেকে 56 বছরের মধ্যে আছেন, খুব টেন্টেটিভলি বলছি, বড় সংখ্যক একটা মানে অংশকে অ্যাড্রেস করে বলছি তো। এবং যারা স্যাটার্নের দশা ভোগ করছেন বা শুক্রের দশা ভোগ করছেন বা মঙ্গলের দশা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে যে যত রকম শারীরিক সমস্যা রয়েছে, বিশেষত স্নায়ুতন্ত্র সংক্রান্ত, ফিমেল হলে গাইনি সংক্রান্ত, বা ধরুন অতিরিক্ত লিভার প্যানক্রিয়াস সংক্রান্ত সমস্যায় রয়েছেন, তারা কিন্তু সমস্যাগুলো থেকে অনেকটা এই সময় রিলিভড হবেন। এবং যত রকম অ্যাংজাইটি, অ্যাংশাস, ইনসিকিউরিটি স্টেটাস যত আছে, এই সবগুলো কিন্তু এ সময় আপনার ক্ষেত্রে ওয়াইপড আউট হতে সহায়তা করবে। এবং কাজের জায়গায় আপনাকে কিন্তু যথেষ্ট কানেকশন, কোঅর্ডিনেশন, ব্যবসা করলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাকে পরবর্তী 2.5 মাস, মানে আমি বলবো জুন মাসের প্রায় মিড পর্যন্ত আপনাকে কিন্তু প্রোভাইড করবে। যদি আমাদের আলোচনা কর্কট রাশিতে প্রবেশ করা পর্যন্ত, তবুও আপনাকে কিন্তু বলে দিলাম আপনাকে প্রোভাইড করবে। সুতরাং কয়েকটা দিন একটু টার্ময়েল স্টেট গেলেও এই মাসের মোটামুটি 4th উইকের একদম শুরু থেকেই আপনাকে কিন্তু আস্তে আস্তে একটা স্টেবল এবং একটা অর্ডারফুল ডিসিপ্লিন লাইফ লিড করবার জন্য যে যে প্যারামিটার আমাদের জীবনে লাগে একটা মোটামুটি সাধারণ মানুষের ক্ষেত্রে, সেই ধরনের জীবনের টুলস আপনাকে দেবে। আপনি যদি স্টুডেন্ট হন এবং বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার চেষ্টা চরিত্র করেন, যে কোনো কারণে যদি সেটা স্টাক হয়ে থাকে, যে কোনো কজ, সেটা কিন্তু এই মাসের এন্ডের দিক থেকে পরিস্থিতি আপনার ফেভারে আসতে শুরু করবে। সুতরাং সেটা নিয়ে অতিরিক্ত চিন্তাবিষ্ট হবেন না আর কি। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 12th এবং 3rd হাউসের লর্ড সে 6th হাউসে রয়েছে এবং ডিরেক্ট হতে চলেছে। এই পরিস্থিতিতে আপনাদের ক্ষেত্রে যেরকম সবার ক্ষেত্রেই হয়, কিছু পজিটিভ কিছু নেগেটিভ ফল প্রদান করবে। কিন্তু 6th হাউসে প্ল্যানেট বসে সে 10th হাউসকে দৃষ্টি দিচ্ছে এবং ভেনাস এ সময় শনির সাথে এক্সল্টেড স্টেটে রয়েছে, অলমোস্ট হেড টু হেড এ সময় ক্রস হচ্ছে। তো আমি আপনাদের কয়েকটা জিনিস থেকে শুধু প্রথমে ফরবিট করে নিয়ে বলবো। যারা চিন্তাভাবনা করছেন যে ফিউচার প্ল্যানিং বা এরকম কিছু ক্ষেত্রে কোনো ইমুভেবল প্রপার্টি পারচেস করা, কোনো হাউস পারচেস করা, কোনো ল্যান্ড পারচেস করা, যেটা আমাদের জীবনের সাথে একটা বড় সময় যুক্ত থাকে, এরকম কোনো পারচেসেবল থিংস দ্যাট ইজ কল্ড দ্য ইমুভেবল প্রপার্টিস, সেটা এ সময় টার্ন ডাউন করাই কিন্তু বেটার। মানে আমার পরিষ্কার যেটা আপনাদের ক্ষেত্রে বলার কথা, যে লোন বা ডেট না করে এ সময় যদি করতে পারেন তাহলে বেটার, কিন্তু ডেট করে করবেন না অন্তত মে মাসের এন্ড পর্যন্ত। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করুক, প্রবেশ করার পরে ইউ উইল বি এবল টু হ্যাভ লট অফ অপরচুনিটিস, তখন সেই কাজগুলো করবেন। 2-2.5 মাস খুব বড় সময় নয়, কিন্তু এ সময় কিন্তু আপনাকে প্রলোভন দেখানোর জন্য বেশ কিছু সেক্টর উইল বি অটোমেটিক্যালি ডেভেলপড। তো সেগুলোতে আপনি যদি যান তাহলে ছক কাউকে ভালো করে দেখিয়ে যদি সেটা আপনার ক্ষেত্রে প্রিভেলিং সেক্টর হয় তবেই সেটা যাওয়া উচিত। বাট আমি জেনারেলি না বলছি এ সময়, আমি বলবো নেসেসারি সেক্টর যেগুলো রয়েছে, যেরকম ধরুন এডুকেশন সেক্টর, যেরকম ধরুন কোনো হেলথ সেক্টর, কোনো ইমার্জেন্সি হেলথ সেক্টর, যেখানে তো কোনো আপোষ করার প্রশ্ন নেই, সেখানে আপনি ডেট করতেই হবে এবং কোনো উপায় নেই। কিন্তু অন্য ক্ষেত্রে 2-2.5 মাস একটু অ্যাভয়েড করে যাবেন, নাহলে কিন্তু এটার একটা ভিসিয়াস সার্কেলের মধ্যে চলে আসবেন। খারাপ দশায় থাকলে কিন্তু অবশ্যই আসবেন। বিশেষত জন্মকালীন যদি আপনার বৃহস্পতি ধরুন মিথুনের ঘরে, কর্কটের ঘরে, কন্যার ঘরে বা বৃশ্চিকের ঘরে অবস্থান করে এবং মোটামুটি মাঝামাঝি জায়গায় অবস্থান করে, ধরুন
মিডিল যে নক্ষত্র, মানে নবাংশ যেটা আছে, মানে 1 থেকে 9 নম্বর নবাংশের 5 নম্বর নবাংশে যদি সে অবস্থান করে, তাহলে আমি বলবো যে এই সময়টা একটু অ্যাভয়েড করে যাওয়া ভালো। বাট আপনাদের কাজের জায়গা, বিশেষত যদি সেই কাজ বিদেশের সাথে যুক্ত হয় বা ধরুন কোনো ফার্দার ইনভেস্টমেন্টের সাথে যুক্ত হয়, যেটা ব্যবসার নামে আপনি ইনভেস্ট করছেন, সেটা কিন্তু আপনি অনায়াসে করতে পারেন। বা বিদেশের যদি কোনো চাকরি, কোনো কাজ, কোনো ব্যবসা, সেগুলোর জন্য আপনাকে কাজ করতে হয়, সে কাজও আপনি অনায়াসে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ জায়গা নেই। এবং কাজের জায়গায় আপনার ন্যাচারাল এক্সপ্যানশন দেখাচ্ছে, আপনার বলতে পারেন যে ফ্যামিলির ক্ষেত্রে আপনার ন্যাচারাল এক্সপ্যানশন দেখাচ্ছে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথও কিন্তু যথেষ্ট বেটার দেখাচ্ছে, খুব খারাপ নয়। কিন্তু বৃহস্পতি যতক্ষণ পর্যন্ত বুধ মোটামুটি মেষ রাশিতে না পৌঁছাচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের 25-26 তারিখ ক্রস না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার একমাত্র কোনো গুরু বা গুরু সদৃশ্য কোনো ব্যক্তির পরামর্শ ছাড়া, ইমার্জেন্সি সেক্টর ছাড়া সেখানে না করাটাই বেটার। তাহলে কিন্তু সেই অর্থ নষ্ট হওয়ার প্রবণতা বেশি থাকবে। এবং আরেকটা জিনিস বলে রাখি, মঙ্গল আপনার মধ্যে এ সময় না অ্যাডামেন্ট তৈরি করবে কিন্তু প্রভূত, এবং সেটা বেশ কিছুদিন থাকবে। তো বহু জায়গায় আপনি কিন্তু গুরুর যে মত বা পথ বা তার পথপ্রদর্শক হিসাবে যে কাজ, সেটা শুনেও শুনবেন না, বুঝেও বুঝবেন না, এ ধরনের একটা পরিস্থিতিও কিন্তু এ সময় তৈরি করতে পারে। তো সেটা থেকে একটু সাবধান থাকবেন। বিশেষত তার সাথে যদি আপনার অন্তত শনির 1.5খানা গোচর, শনির 1.5খানা গোচর মানে নিয়ার অ্যাবাউট সে এই 12টা মতো, ধরুন যদি ঘর বলা হয় নবাংশ, 13টা মতো নবাংশ পড়ে, তার মানে 5খানা নক্ষত্র সে ভোগ করতে পারে। এরকম কোনো সম্পর্ক 3.5-4 বছর যদি রিলেশনে থাকে, এরকম কোনো ব্যক্তির পরামর্শ যদি আপনি নিয়ে থাকেন, তাহলে তার পরামর্শ কিন্তু ইগনোর করবেন না। এই ক্ষেত্রে যদি সেই পরামর্শ দেওয়ার মতন স্টেটে থাকে, অবশ্যই সেটা ডোন্ট ইগনোর ইট। আর যতটা সম্ভব পরিবারের ক্ষেত্রে ইন্টিগ্রিটি, যতটা সম্ভব প্রত্যেককে স্পেস দেওয়া এবং প্রত্যেকের বক্তব্য শোনা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, সেই ধরনের জায়গায় পরিবারের ক্ষেত্রে করবেন। হঠকারিতা বা ভাষা প্রয়োগের ক্ষেত্রে কটুতা, সেগুলো কিন্তু পরিত্যাজ্য। বিশেষত যদি এরকম কোনো থাকে যে আপনি খুব অথরিটেটিভ জায়গায় রয়েছেন, যেখানেই থাকুন, যেরকম অর্গানাইজেশনেই থাকুন, যেখানে আপনার হাতের নিচে অনেক মানুষ কাজ করছেন এবং তাদের সাথে আপনি খুব রুড বিহেভ করছেন, মনে রাখবেন স্যাটার্ন কিন্তু ভীষণ তুষ্ট হয় তাতে, অতিশয়। এবং স্যাটার্ন আপনাকে এমন অদ্ভুত রকমের বিড়ম্বনার সাথে যুক্ত করে দেবে যদি স্যাটার্ন কোনো জলকারক ঘরে থাকে। হ্যাঁ, বিশেষত স্করপিও বা পাইসিসের ঘরে থাকে, বা ইভেন যদি টরাসের ঘরেও থাকে চন্দ্রের নক্ষত্রে, তাহলেও কিন্তু আপনি ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। সেটা আপনার কার্মিক ফলাফল অনুসারে আপনাকে দেবে। কিন্তু যে স্তরেরই মানুষ হোক, তার সাথে ভদ্রতা, সভ্যতা, সম্যতা, সেগুলো কিন্তু মেনটেন করবার চেষ্টা করবে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করবার চেষ্টা করবে। অন্যকে অপমান করে নিজে কোনো দিন বড় হওয়া যায় না, পৃথিবীতে কেউ পারেনি, কেউ সোলো এ ব্যাপারে কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে? তো পরম ভগবান পর্যন্ত যখন সুদামা এসেছিলেন, তার পা ধুইয়ে দিয়েছেন এবং সেই জল পান করেছেন। তো পরম ভগবান যদি এত বিনয়ী হতে পারেন, তো আমাদের ক্ষেত্রে সেটা শিক্ষণীয়, সেটা শেখা উচিত প্রত্যেক। তো এটুকু মেনটেন করবেন। শরীরের ক্ষেত্রে যত রকম তামসিক গুণ বা তামসিক গুণ সম্পন্ন খাদ্য আছে, যদি ডাক্তারবাবুর কোনো ফরবিডেন না থাকে কোনো খাদ্যে, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করবেন। শরীরকে, মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টা করবেন এবং যতটা সম্ভব গুরুর সাথে কোলাবোরেট করবার চেষ্টা করবেন। গুরু যদি কখনো আপনাকে অ্যাভয়েড করে, ইগনোর করে, আপনি তাকে তত
তার সাথে নিজেকে রিকনসিলিয়েশন করবার চেষ্টা করবেন রাদার দ্যান ইগো। গুরু যখন কোনো কাজ করেন তিনি নিশ্চয়ই আপনার থেকে অনেক বেশি ফিলোসফিক্যালি তথা স্পিরিচুয়ালি অনেক বেশি গভীর মানুষ। সুতরাং তিনি যদি কোনো কাজ করেন তিনি বুঝেই করবেন। সুতরাং সেটা নিঃস্বার্থে তার থেকে জানার বা তার কাছে ক্ষমা প্রার্থনা করবার চেষ্টা করবেন। বিনয়ী হন এবং শান্তভাবে জীবনকে অতিবাহিত করুন। ভালো সময় কিন্তু আপনাকে দিতে চলেছে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বৃহস্পতি আপনার 2nd এবং 11th হাউসের লর্ড, সে আপনার 5th হাউসে মার্গী হচ্ছে। ইট ইজ এ ভেরি প্রসপেক্টিভ টাইম। বৃহস্পতির যদি কেউ ভাবগত সিচুয়েশন বলে তাহলে সে পঞ্চম ভাবের কারকতাই মূলত বহন করে, এবং পঞ্চম ভাব থাকলে নর্মালি সে নবম বা অ্যাসেন্ডেন্টকে বা রাশিকে সে একসাথে নিয়ে নেয়। তো এই জন্য বৃহস্পতিকে 9th পোর্শনে তার মূল ত্রিকোণ দেওয়া হয়েছে নর্মালি, যে সে যাতে পুরো আসপেক্টটাকে সে জার্মিনেশনের রুম অর্থাৎ অ্যারিস এবং মূল সোর্স অফ এনার্জি আমাদের সৌরজগতে সূর্য, তাকে আসপেক্ট করে রয়েছে বা সূর্য থেকে 5th হাউসে দেখানো হচ্ছে তার জেনারেল প্রসপেক্টের রুম। বৃহস্পতি ইজ আ প্রসপেক্ট, গ্রোথ, এক্সপ্যানশন, এডুকেশন, গুরু। এর সমস্ত কিছু আপনার ক্ষেত্রে কিন্তু এ সময় প্রযোজ্য হবে, এবং বিজনেসে এক্সপ্যানশন, নিজের কর্মক্ষেত্রে এক্সপ্যানশন, নিজের ফ্যামিলি লাইফে এক্সপ্যানশন, নিজের সন্তানদের ক্ষেত্রে এক্সপ্যানশন, সর্বক্ষেত্রে কিন্তু আপনাকে পজিটিভ ফল প্রদান করবে। লট অফ স্পিরিচুয়াল ট্রাভেলিং অ্যান্ড অলসো আপনার জব বা বিজনেস রিলেটেড ট্রাভেলিংও কিন্তু এ সময় দৃষ্ট হচ্ছে, সেদিক থেকেও খুব পজিটিভ ফল আপনি এ সময় পাবেন। নিজের ফ্যামিলির সাথে অর্থাৎ ফ্যামিলি আপনি মধ্যেখানে যদি থাকেন, ফ্যামিলি অফ ওরিয়েন্টেশন, প্রক্রিয়েশন দুজনের সাথেই কিন্তু আপনি খুব ভালো যোগ তৈরি করে এ সময় একটা খুব সুনির্দিষ্ট ব্যালেন্স মেনটেন করে নিজে রাখতে পারবেন, যেটা আপনার এন্টায়ার পরিবারের সাথে বেটার ইফেক্ট দেবে। বৃহস্পতির অ্যাসেন্ডেন্টে দৃষ্টি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 11th হাউসে দৃষ্টি আছে। দুটোর ক্ষেত্রেই আপনার গেইন এবং ফিজিক্যাল গেইন দুটোকেই শো করছে। সুতরাং যাদের ক্ষেত্রে ওবিসিটি বা সেই সংক্রান্ত সমস্যা রয়েছে বা সেই সংক্রান্ত কিছু রোগের আধিক্য রয়েছে শরীরে, সেগুলো থেকে খেয়াল রাখবেন। বৃহস্পতি কিন্তু ভীষণ ওয়েট গেইন করায়, জলীয় প্রবণতা তার মধ্যে বেশি আছে, তো এটা খুব ন্যাচারাল একটা আসপেক্ট দেয়। আমি অনেক পাতলা মানুষকেও দেখেছি, অ্যাপারেন্টলি তাকে পাতলা দেখাচ্ছে, কিন্তু সে যখন ওজন বলছে ওজনটা অনেকটা বেশি, অর্থাৎ মানে অ্যাপারেন্টলি তার ভেতরের ওয়েট, তার ডেন্সিটি বা গ্র্যাভিটি যেটা আছে সেটা বেশি আছে। হয়তো সে কিছুটা চ্যাপ্টা প্রকৃতির মানুষ আছে, অ্যাপারেন্টলি দেখে তাকে স্লিম মনে হয়। এই ধরনের প্রকৃতি কিন্তু আমি প্রচুর ছকের ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ বৃহস্পতি অলওয়েজ ইনক্রিজেস দ্য ওয়েট ওয়্যার এভার ইট পজেসেস, সেখানকার ওজন ভাব অনুসারে সে বৃদ্ধি করবে। এটা যেরকম ওজন হোক, বিদ্যাস্থানে বিদ্যা, বুদ্ধিস্থানে বুদ্ধি, জ্ঞানের স্থানে জ্ঞান, যেরকম ধরনের ওজন সে বৃদ্ধি করবে, এবং নেগেটিভ স্থানে থাকলে সে কম নেগেটিভ ফল দেবে। কারণ গুরু পিতা মাতা সমতুল্য হন, তিনি কখনো কারোর ক্ষতি করতে পারেন না, তিনি খুব ক্ষতির সময়ও নিউট্রাল হয়ে যান বা মার্গদর্শন করবার চেষ্টা করেন। তো সেই অ্যাডভান্টেজটা পজিটিভ অর্থে নিন এবং সেটাকে জীবনের ব্লিসফুল জায়গায় লাগানোর চেষ্টা করুন। সন্তানদের গ্রোথ, প্রসপারিটি, উচ্চশিক্ষা, বা যাদের ক্ষেত্রে সন্তানের প্ল্যানিং করছেন, অলরেডি ধরুন গর্ভের মধ্যে সন্তান রয়েছে, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু বেটার গ্রোথ দেখতে পাচ্ছি এবং প্রসপারিটি দেখতে পাচ্ছি। সব জায়গাতেই একটু বেটার দশায় থাকলে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। হার্ট রিলেটেড সমস্যা থেকে খেয়াল রাখবেন। নার্ভাস সিস্টেম বা যাদের হাইপার টেনশন বা কোনোভাবে হার্টে কোনো সার্জারি এরকম কিছু হয়েছেন, ডাক্তারবাবুর কিছু প্রিকশনারি মেজার নিতে বলেছেন, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনটেন করবার চেষ্টা করবেন। প্রচুর ভ্রমণের যোগও দৃষ্ট হচ্ছে। সেই অংশ নিয়ে বলবো মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই ডাইরেক্ট মোশন নিয়ে। দেখুন, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্টের লর্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লর্ড অফ দি 10th হাউস।
সে আপনার 4th হাউসে নিজের নক্ষত্রে ডিরেক্ট হতে চলেছে। ইট ইজ আ ভেরি গ্রেট অ্যান্ড ব্লিসফুল অ্যাসপেক্ট ফর অল দ্য পাইসেস জোডিয়াক সাইন অর মুন সাইন, যা দেখে আপনারা ক্যালকুলেশন করুন সেটার জন্য বেটার। অবশ্যই জোডিয়াক সাইন হলে সেটা অনেক কম্পারেটিভলি একটু বেটার ফল প্রদান করে আর কি। দুটোর কোনোটাই খুব ইম্পর্টেন্ট নয়, সেটা অনেকবার বলেছি, কিন্তু কম্পারেটিভলি বেটার ফল প্রদান করে। তো যাই হোক, বৃহস্পতি 4th হাউসে ডাইরেক্ট হচ্ছে, তো সে সরাসরি সেখান থেকে আপনার যে রুমগুলোকে, মুখ্যত 8th হাউস এবং 12th হাউসকে অ্যাসপেক্ট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 10th হাউসকে, মানে 8th 10th 12th-কে অ্যাসপেক্ট করছে। 4th হাউস থেকে আমরা কি দেখি? আমরা দেখি লোয়ার এডুকেশন, আমাদের পিস, আমাদের ট্র্যাঙ্কুইলিটি, আমাদের পেডিগ্রি, আমাদের মাতা তথা আমাদের ল্যাব, আমাদের লোয়ার এডুকেশন বা হায়ার এডুকেশনের যে বেসমেন্ট, সব কিছু। তো আমাদের মধ্যে কৃত্রিমতা বহন করে কথাবার্তা বলা যে সমস্ত মানুষ আছেন, তারা এই অ্যাসেন্ডেন্টের মধ্যে যারা আছেন তারা অবশ্যই এই সময়তে নিজেকে ফেস দেখতে পারবেন এবং দেখে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে কৃত্রিমতার ফ্যাক্টর কতগুলো আছে এবং সেটা থেকে আপনারা নিজেকে অ্যামেন্ডও করতে পারবেন। এটাও খুব বেটার প্লেস আছে। এবং সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনার কাজের জায়গায়, আপনার গৃহ পরিবেশ, আপনার মানসিক অবস্থা। 4th হাউস হচ্ছে যেখানে মানুষ বসবাস করে, তার সোল যেখানে থাকে, সেটা হচ্ছে 4th হাউস। আমরা হার্ট পোর্শনকেও কালপুরুষের 4th হাউস থেকে ডিনোট করি। তো আমাদের অ্যাকচুয়াল প্রাণ, মানে যেটা আমাদের সোল ডিসাইড করে, সেটাও 4th হাউস। তো মানুষের নিয়ে যে আমাদের যে কনসেন্স পোর্শন আছে, সেটা যে আমাদের মন বুদ্ধি অহংকার দ্বারা সম্পূর্ণ পরিবৃত্ত থাকে, সেই সাথে মানুষের এক ধরনের এ সময় মিলন হয়, যার ফলে আমরা নিজেদের অ্যামেন্ড করতে পারি, সেলফ অ্যামেন্ডমেন্ট হয়। তো সেটাও সব দিক থেকে বৃহস্পতির খুব বেটার পজিশন। বৃহস্পতি দীর্ঘদিন বক্রী অবস্থায় থেকে যে স্থানহানি করেছে, যে মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করেছে মানে বৃহস্পতি বলে কম করেছে, অন্য প্ল্যানেট হলে বেশি করতো, বড় প্ল্যানেট হলে। কিন্তু অবস্থা তো কিছুটা ডিটোরিয়েট হয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই মানুষ হিলিং পেতে শুরু করবে এবং সেটা ডাইরেক্ট হওয়া 16-17 দিনের মধ্যে থেকেই পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে। মঙ্গল দ্বাদশে রয়েছে এবং দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব আমাদের ক্ষেত্রে যে ধরনের অবস্ট্যাকেলগুলো তৈরি করে, সেই অবস্ট্যাকেলগুলো কিন্তু বৃহস্পতি তার পজিটিভ দিকে টার্ন করানোর চেষ্টা করবে। যেমন ধরুন, দ্বাদশ ভাবের একটা বড় অংশ আছে, আমাদের অসংখ্য অংশ আছে যে অংশটা বেশি ডিস্টার্ব করে, সেটা হচ্ছে যে কোনো ম্যাটার নিয়ে এরা ওভারথিঙ্ক করে। ওভারথিঙ্ক করতে করতে এদের কাজ করবার ক্ষেত্রে স্লোনেস আসে এবং অনেক সময় তাদের ঘুম নষ্ট হয় বলে এরা কাজের সময় এক ধরনের ইনার্শিয়া বা এক ধরনের ধরুন ঝিমিয়ে পড়া, এই ধরনের প্রবণতাও তৈরি হয়। তো সেই জায়গাগুলোকে হিলিং করতে সহায়তা করবে। নিজের মধ্যে যে রুডনেস, অ্যারোগেন্স বা কথাবার্তা বলার ক্ষেত্রে যে স্বাধীনতার অভাব, যে বোধগুলো মানুষের মধ্যে চলে যায়, অনেক সময় কি কথা বলছেন, কার সাথে কথা বলছেন, কতটা বলা উচিত, বিভিন্ন প্ল্যানেট তো আমাদের এগুলো কন্ট্রোল করে। তো যারা ধরুন মার্গদর্শী হয় তারা ব্যাপারগুলোর মধ্যে অতটা বেশি ঢোকে না, কিন্তু যারা হয় না তারা এই কথাগুলো ইউজুয়ালি বলে থাকে এবং সেটা তাদের একটা ধরুন পেডিগ্রিও থাকে। সেই জায়গাগুলোতে কিন্তু থেকে তারা বেরিয়ে যেতে এ সময় ভীষণভাবে সহায়ক হবেন এবং হিলিং পার্টটা তাদের ক্ষেত্রে আমি বলবো দ্য বেস্ট টাইম এটা। এবং সর্বোপরি আপনার ধরুন পরবর্তী জীবন, যেটাকে আমরা বলি যে আপনার রিটায়ার্ড লাইফ, বা ধরুন
একটু প্রি রিটায়ারমেন্ট নিলেন একটু আগে 50 বছরে, অ্যাকচুয়াল সেটাই রিটায়ারমেন্টের বয়স, কিন্তু এখন তো বহু মানুষ কাজ শুরু করে ওই বয়সে, তো সেটা আলাদা ব্যাপার। তো সেই সময়ে যদি কারণ ওল্ড এজ প্ল্যানিং থাকে বা সেই সংক্রান্ত চিন্তাভাবনা থাকে, সেইগুলোও কিন্তু এই সময় কার্যকরী করবার জন্য এটা বি দ্য বেস্ট টাইম। আমি আপনাদের একটা সাজেশান দেবো, যেহেতু অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন আছে এবং স্যাটার্ন আপনার থেকে পরিপূর্ণভাবে রেসপন্সিবিলিটি এবং সিনসিয়ারিটি সে চাইবে নিজের কাজের ক্ষেত্রে, ওয়্যার এভার ইউ হ্যাভ টু ফোকাস ইউর সেলফ। তো সেক্ষেত্রে আপনি যেটা সবসময় করবার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনি না নতুন কোনো কিছুর সাথে অ্যাড অন হওয়ার থেকে যেগুলোর সাথে রয়েছেন, মোটামুটি ধরুন গত 1-1.5 বছর ধরে যেগুলোর সাথে রয়েছেন, যে বিষয়গুলোর সাথে যদি পারেন সেগুলোর সাথেই থাকার চেষ্টা করবেন। আর কোনোভাবে যদি নতুন কাজে জয়েন করেন, পুরনো কাজ ছেড়েই দিয়েছেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, তো সেক্ষেত্রে কিছু করার আর থাকছে না। বাট যদি সেটা না হয় তাহলে কিন্তু অবশ্যই পুরনো কাজ বা পুরনো কাজ শুধু বলে নয়, পুরনো বন্ধু, পুরনো প্ল্যাটফর্ম, পুরনো বস্তু, যেগুলো আপনি নোন টু ইউ, সেগুলোর সাথেই কিন্তু যুক্ত থেকে কাজ করবার চেষ্টা করবেন। দ্বাদশপতি আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, তো সেক্ষেত্রে নতুন করে কিছু করতে গেলে সেটা আপনার ভারসাম্য নষ্ট করবে, বা সেই ধরনের ম্যাচুরিটি লেভেল যদি আপনার না থাকে তাহলে সেটা কিন্তু আপনার পরিবারের মধ্যে শৃঙ্খলা নষ্ট করবে। পরিবারকে উপভোগ করবার জন্য বেস্ট টাইম আছে এখন, এই মাসের এন্ডের দিক থেকে সেটা পুরোপুরি কার্যকরী হবে। সুতরাং আমি বলবো যে সেই জিনিসটা যাতে আপনি করতে পারেন সেই দিকে অগ্রসর হন, সেটাই অনেক বেটার প্ল্যাটফর্ম হবে। শরীরের ক্ষেত্রে পিত্তদোষ এবং বাত দোষ দুটো থেকেই খেয়াল রাখবে, এবং কোনোভাবে যেন অস্থি সংক্রান্ত মানে অর্থোপেডিক পোর্শন এবং পিত্তদোষ মানে আমাদের হজম শক্তি রিলেটেড তথা আমাদের কাফ অ্যান্ড কোল্ড রিলেটেড প্রবলেম থেকে সমস্যা যদি আসে সেদিক থেকে সাবধান। মঙ্গলও স্লোলি আপনার অ্যাসেন্ডেন্টে এসে ঢুকবে এপ্রিল মাসের একদম শুরুতে, তো সেই মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতির ওপরেই থাকবে। আমি শুধু একটা জিনিসই বলবো, ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, যোগ্য লোককে যোগ্য সম্মান দিতে শিখুন। কাজের লোক মানে যেখানে আপনি কাজ করছেন, আপনার কলিগ, বস তো অবশ্যই, বাড়িতে যারা আছেন প্রত্যেকের সাথে দেখবেন আপনিও তার রেসিপ্রোকাল সম্মান সবার থেকে পাবেন। এবং বুঝতে শিখুন, কারণ স্যাটার্ন কিন্তু আপনাকে নেক অ্যান্ড ক্রপ বোঝানোর চেষ্টা করবে। তো সেটা যদি নিজেই সেটা জায়গাটা তৈরি করে নিতে পারেন, সেটা অনেক বেটার ফল আপনাকে প্রোভাইড করবে। সেক্ষেত্রে হাঁটাচলা করার সময় চেষ্টা করবেন যে লেফট লেগ বরাবর যত্ন নিতে, বা আপনি যদি সাইক্লিং করেন, মোটর সাইকেল চালান, কোনোভাবে বা পা যদি আপনার একটু অসংলগ্ন থাকে আর কি, সেদিকটা সংলগ্ন রাখার চেষ্টা করবেন টু ইয়োর বডি, এবং একটু চড়াই উতরাই রাস্তায় বা ভিড়ের মধ্যে নিজের পায়ের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। মোটের উপরে সময় বেটার আছে, খুবই পিসফুল এবং খুবই ডেবোনিয়ার টাইম আছে। শুক্র আপনার অ্যাসেন্ডেন্টে আছে, সুতরাং সেটাকে উপভোগ করুন। শুধু ইগো এবং রবিও যেহেতু প্রবেশ করবে, ইগো এবং সেটাকে গেট ডাউন করে জীবনকে পজিটিভ স্বার্থে উপভোগ করুন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।